সবাইকে আন্তরিক স্বাগতম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। ফেব্রুয়ারি মাস চলছে এবং আমরা অত্যন্ত আনন্দিত এই ফেব্রুয়ারি মাসে আপনাদের সাথে আমাদের আবারও কথা বলার সুযোগ হচ্ছে। এবং আমরা আরো আনন্দিত যে আমরা সুযোগ পাচ্ছি আজকে আপনাদের সামনে এমন একজন বাংলাদেশিকে উপস্থাপন করার, যিনি তার কাজের মাধ্যমে সমৃদ্ধ করেছেন তার নিজের ক্ষেত্রকে, দেশকে এবং বিশ্বকে। আমাদের সাথে আছেন ডক্টর হাবিবা জামান। তিনি আমাদের সাথে জয়েন করেছেন কানাডার ভ্যাঙ্কুভার থেকে। আর আমি আসফার আদিব, আমি এই মুহূর্তে আছি কানাডার মন্ট্রিল শহরে। একটু যদি পিছনে ফিরে তাকাই, আপনারা জানেন যে 2021 সালে যখন বাংলাদেশে 50 বছর পূর্তি হচ্ছিল, তখন আমরা যৌথভাবে ফিনটেক ম্যাগাজিনের সাথে একটি মাসিক অনুষ্ঠান সূচনা করেছিলাম, যার নাম ছিল 50 ইয়ার্স অফ বাংলাদেশ মেকিং আ ডিফারেন্স। সেখানে প্রতি মাসে আপনাদের সামনে আমরা উপস্থাপন করতাম একজন স্বনামধন্য বাংলাদেশিকে, যিনি তার কাজের মাধ্যমে বিশ্বই ক্ষেত্রে একটি ডিফারেন্স ক্রিয়েট করেছেন। মাঝখানে অনেক সময় আর কিছু বছর পার হয়ে গেছে এবং সেই সময়টা ছিল একটু আসলে কঠিন সময়। তখন আপনারা জানেন যে আমরা কোভিড মহামারীর মধ্যে যাচ্ছিলাম। তো সেই সময়টা কাটিয়ে উঠে এখন আমরা আবার স্বাভাবিক সময় ব্যাক করেছি। এবং 2023 ফেব্রুয়ারিতে মাসে আমরা ভাষা দিবস মাত্র উদযাপন করলাম। তো এই আলোকে আমাদের সুযোগ হয়েছে আজকে আপনাদের সামনে ডক্টর হাবিবা জামানের সাথে কথা বলার জন্য। তো শুরু করার আগে আমি একটু এই সুযোগে ডক্টর হাবিবা জামানের বিষয়ে বলতে চাই। আসলে তার বিষয়ে মানে কি বলবো, কম কথায় বলাটা খুবই কঠিন। তবু যতখানি সম্ভব মোটামুটি তার বর্ণাঢ্য ক্যারিয়ারে কিছু আলোকপাত আমরা করার চেষ্টা করব। ডক্টর হাবিবা জামান তিনি কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার ভ্যাঙ্কুভারে অবস্থিত সিমন ফ্রেজার ইউনিভার্সিটিতে প্রফেসর এমেরিটাস। তো আপনারা জানেন যে প্রফেসর এমেরিটাস তারা এখন যারা একটি সুদীর্ঘ সময় ধরে নিজের ক্ষেত্রে ভালো অবদান রাখেন। তো আমার মনে হয় এটাই যথেষ্ট তার অবদানে ব্যাপ্তি বোঝানোর জন্য। তিনি কাজ করছেন ডিপার্টমেন্ট অফ জেন্ডার, সেক্সুয়ালিটি অ্যান্ড উমেন্স স্টাডিজ সামন ফ্রেজার ইউনিভার্সিটিতে। তিনি কাজ করেছেন সেই এক ইউনিভার্সিটি লেবার স্টাডিজ প্রোগ্রামে অ্যাসোসিয়েট মেম্বার হিসেবে প্রায় 1 দশক ধরে। এবং 2020 স্প্রিং এ তিনি ছিলেন ওখানে লেবার স্টাডিজ অ্যাক্টিং ডিরেক্টর। এছাড়া ডক্টর জামান কাজ করেছেন সেন্টার ফর ইন্ডিয়ান সাউথ এশিয়ান রিসার্চ, সেখানে অনারারি রিসার্চ অ্যাসোসিয়েট হিসেবে, যেটা আসলে ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলাম্বিয়া অবস্থিত। তো এটি হচ্ছে ডক্টর হাবিবা জামানের কাজের ক্ষেত্র। বাট এই কাজের পাশাপাশি তিনি লিখেছেন অনেকগুলো বই এবং প্রতিটি বই বলা যায় দিগন্ত উন্মোচনকারী। তার কয়েকটি বইয়ের নাম আমি শেয়ার করছি। ব্রেকিং দ্য আয়রন ওয়াল, ডিকমোডিফিকেশন ইন ইমিগ্রেন্ট উমেন্স লেবার ইন কানাডা, 2006 প্রকাশিত। এশিয়ান ইমিগ্রেন্টস ইনটু কানাডাস, রেশিয়ালাইজেশন, মার্জিনালাইজেশন, রেগুলেটেড ওয়ার্ক, 2012 প্রকাশিত। দ্য এশিয়ান ইমিগ্রেন্টস ইনটু কানাডাস, যেটা ট্রান্সলেট হয়েছে ম্যান্ডারিন ভাষাতেও, 2021। এমন একই সাথে তিনি লিড অথর ছিলেন ওয়ার্ক প্লেস রাইটস ফর ইমিগ্রেন্টস ইন ব্রিটিশ কলাম্বিয়া, দ্য কেস অফ ফিলিপিনো ওয়ার্কার্স। তো আপনারা বুঝতে পারছেন যে ডক্টর জামান তিনি ইমিগ্রেশন, উমেন্স রাইটস, লেবার ল এবং এসব সংশ্লিষ্ট ক্ষেত্রে তার লেখা, তার গবেষণা ব্যাপ্তি ব্যাপক। এবং সেখানে শেষ নয়, তিনি অনেক কনফারেন্স আয়োজন করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে 2017 সালে 150 মাইগ্রেশন অফ বেঙ্গলিস ইন কানাডা। সো কানাডা বাংলাদেশিদের আগমনের 150 বছর পূর্তি উপলক্ষে ডক্টর জামান একটি কনফারেন্স আয়োজন করেছেন। এবং সেই সাথে তিনি আয়োজন করেছেন ক্যানাডিয়ান সাউথ এশিয়ান ইউথ সম্পর্কিত কনফারেন্স 2019 সালে। তো এই কনফারেন্স গুলো ছিল সর্ট অফ মাইলস্টোন, কারণ কানাডাতে যে বাংলাদেশি কমিউনিটি, তাদের এখানে আসা, তাদের বিকাশ এবং তাদের বর্তমান অবস্থা, সেগুলো নিয়ে আসলে এই রিসার্চ, এই কনফারেন্সের বইগুলোই অনেকখানি অবদান রেখেছে আমাদেরকে আলোকিত করার জন্য। আর তার অনেক জার্নাল আর্টিকেল রয়েছে, এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আর সানজিদা হাবিবের সাথে প্রকাশিত মাইগ্রেশন অফ বাংলাদেশ টু কানাডা, হিস্ট্রি, সেটেলমেন্ট, আইডেন্টিটি অ্যান্ড অ্যাক্টিভিজম, 2019 প্রকাশিত। এবং এর পাশাপাশি ডক্টর জামান তিনি কাজ করেছেন বোর্ড মেম্বার হিসাবে ভ্যাঙ্কুভারে অবস্থিত সাউথ এশিয়ান নেটওয়ার্ক ফর সেকুলারিজম এন্ড ডেমোক্রেসি, সাউথ এশিয়ান ফিল্ম এডুকেশন সোসাইটি। একই সাথে তিনি অথর হচ্ছেন ম্যাকগিল কুইজ সিরিজ প্রকাশিত জেন্ডার, সেক্সুয়ালিটি এন্ড সোশ্যাল জাস্টিস ইন দ্য গ্লোবাল সাউথ। তো আমার মনে হয় এই তালিকা আসলে সুদীর্ঘ, আমি হয়তো খুব অল্প কিছু অংশ শেয়ার করলাম, বাট ডক্টর জামানের অবদান, তার কাজের ক্ষেত্রে আসলে এতই ব্যাপক, সেটা নিয়ে আসলে অনেকক্ষণ কথা বলা যায়। বাট আজকে আসলে আমি আমার পার্টটা আমি এখানে শেষ করবো, কারণ আমরা আসলে অনেক কাছ থেকে শুনতে চাই। তো প্রথমে ডক্টর জামান, আমরা অত্যন্ত সৌভাগ্যবান আনন্দিত আপনাকে এখানে পেয়ে। অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে জয়েন করার জন্য। অনেক অনেক ধন্যবাদ আদিব। আজকে অলসো দ্যাট এই মাস ফেব্রুয়ারি মাস ভাষা দিবস মাস, এবং আমরা ডেফিনেটলি যে বাংলা ভাষায় কথা বলতে পারার জন্য আমি নিজেই গর্বিত। এবং আমি বাংলায় কথা বলি, বাংলায় ভাবি, বাংলায় চিন্তা করি। অ্যাট দ্য সেম টাইম এদেশে বহু বছর থাকার ফলে ইংলিশে পড়েছি, ইংলিশে পড়াতে হয়েছে এবং এখন ইংলিশে লিখতেও হয়েছে আমার। তাই আমি বিশেষ করে আজকে আমি আমার যা সশ্রদ্ধ সম্মান আমি ওই শহীদদের জন্য দিচ্ছি বা বলতেছি, যারা ভাষার জন্য, দেশের জন্য যারা তাদের জীবন তারা স্যাক্রিফাইস করেছে।
আচ্ছা, যেটা আদিব আপনি মানে যেভাবে আমাকে ইন্ট্রোডিউস করেছেন, থ্যাংক ইউ সো মাচ। আমি একটু জাস্ট অ্যাড করতে চাই যে আমি কানাডায় 35 বছর শিক্ষকতা করেছি এবং সেই 35 বছরের মধ্যে আমি সাইমন ফ্রেজার ইউনিভার্সিটি, যেখান থেকে আমি রিটায়ার করেছি, 27 বছর শিক্ষকতা করেছি। এছাড়াও আমি ইউনিভার্সিটি অফ ভিক্টোরিয়া, ইউনিভার্সিটি অফ নিউ ব্রান্সউইক, ইউনিভার্সিটি অফ লেথব্রিজ অ্যান্ড ইউনিভার্সিটি অফ ম্যানিটোবা, এই কয়টা ইউনিভার্সিটিতে আমি শিক্ষকতা করেছি। তাই জাস্ট ভাবলাম যে আমি একটু অ্যাড করে দিই। থ্যাংক ইউ। জি, অবশ্যই। সো যেটা বললেন ডক্টর জামান, যে আমরা এত সৌভাগ্যবান যে আমরা বাংলায় কথা বলতে পারছি। আচ্ছা, আমরা বাংলাদেশি, আমরা বাংলায় ইন্টারভিউতে আমরা কথা বলতে পারছি। তো এই জন্য অবশ্যই আমরা কৃতজ্ঞ, আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি সেসব ভাষা শহীদদের, যারা সেই তাদাত্ম থেকে ফলে আজকে আমরা এই অবস্থানে। এবং এই কারণে আমরা ডক্টর জামানের মতো এমন একজন প্রতিষ্ঠিত বুদ্ধিজীবীকে আমাদের সাথে পেয়েছি, যিনি তার কাজ দ্বারা সব ক্ষেত্রে আলোকিত করছেন। তো ডাক্তার জামান যেটা অ্যাড করেন যে তিনি তার কাজের কানাডাতে তার যে কর্মক্ষেত্র সেটা তো আসলে এত বর্ণিল, এত বর্ণাঢ্য। কিন্তু আমরা যদি পিছন ফিরে তাকাই, এই জীবন যেটা ডাক্তার জামানের যে বর্ণাঢ্য জীবন, তার সূচনা হয়েছিল বাংলাদেশেই। যেহেতু আজকে আমাদের প্রোগ্রামের মূল আলেখ্য হচ্ছে যে আমাদের বাংলাদেশি যারা তরুণ প্রজন্ম তাদেরকে ইন্সপায়ার করা, তো সবার হয়তো জানার ইচ্ছে যে তার জীবনের সূচনা লগ্ন তার শৈশব কৈশোর। তো ডক্টর জামান, আপনি যদি একটু আমাদের সাথে শেয়ার করেন যে আপনার শৈশব কৈশোর কেমন কেটেছিল, কোথায় কেটেছিল সে বিষয়ে। আমি থ্যাংক ইউ। আমি যেটা বলতে চাই যে আমার জন্ম হলো আমার নানা বাড়ি বা মামা বাড়িতে, যেটা বলা চলে, বরিশাল শহরে। এবং বরিশাল শহরে একটা সেন্ট্রাল প্লেস, ওটাকে বলে ফকির বাড়ি। আমাদের সময় শুধু ফকির বাড়ি বললে রিক্সাওয়ালা নিয়ে যেত, এরকম ছিল। এবং আমার শৈশব আর কৈশোর এটা অন্য অনেকজনের চেয়ে আহ, আলাদা। অনেকে হয়তো কিছুটা তার সিমিলারিটিস ফিরে পেতে পারে আর কি। আমি আমার বাবা মা এবং 3 ছোট বোনের সাথে 1 বছরের জন্য খুলনা শহরে ছিলাম, 1 বছর একটু বেশি সময়। ওখানে তখন আমি কর্নেশন গার্লস স্কুলে পড়তাম, গ্রেড 3-তে। তারপরে আমার বাবা ওই সময় বিশেষ করে আমার পড়াশোনার প্রতি হি ওয়াজ ভেরি ইন্টারেস্টেড ইন মাই দ্যাট এডুকেশন। এবং আমি যদিও খুবই ছোট ছিলাম, আমাকে আমার মনে পড়ে যে উনি প্রতিদিন রাতে পড়াতেন আর কি। এবং আমি আমি মনে করি এই বয়সে এসেও যে আমার বাবাই আমাকে পড়াশোনা বা শিক্ষার মানে যে আগ্রহটা, সেই সিটটা উনি আমাকে তখন মনের মধ্যে রোপণ করে দিয়েছেন। কিন্তু আমার দুর্ভাগ্য এই যে আমি যখন গ্রেড 4-এ উঠেছি, আমার বাবা এক মানে জ্বরে আর কি, 2 দিনের জ্বরে, যেটা তার ডাক্তাররা বলেছে তার শরীরটা পয়জনাস হয়ে গেছিল একটা ভ্যাকসিনের মাধ্যমে, তো উনি হঠাৎ করে মারা যান আর কি। এবং এই এই তার মারা যে তার আকস্মিক মৃত্যুটা আমাদের সবাইকে রাতারাতি একেবারে নিঃস্ব করে দিয়েছিল। আমরা অলমোস্ট বিকেম ডেস্টিটিউটস। তখন আমাদের এখন উপায় না থাকাতে আমরা খুলনা থেকে ফকির বাড়িতে চলে আসি বরিশালে। এবং আমার আম্মা আরেকটু এক ধাপ এগিয়ে ছিলেন। সে মনে করেছে পড়াশোনার জন্য ঠিক তার বাবার বাড়ি ওইটা বোধহয় আমার জন্য ঠিক মতো হবে না, কারণ ওখানে ঠিক মানে আমাকে পড়াশোনার মতো সে স্পেসও দিতে পারবে না। তা আমার মা আমাকে তার ফুফুর বাড়িতে রেখেছেন। এবং গ্রেড 4 থেকে গ্রেড 7-এর প্রথম দিক পর্যন্ত আমি আম্মার ফুফুর বাসায় ছিলাম। এবং ওখান থেকে বরিশাল তৎকালীন সদর গার্লস স্কুলও খুব কাছে ছিল। তারপরে আমি যখন গ্রেড 7-এ পড়ি, তখন আমি ফকির বাড়িতে ফিরে আসি। এবং এই সময় আমার মাও একটা কাস্টমস ডিপার্টমেন্টে চাকরি পায় কাস্টমস অফিসার হিসেবে। এবং সে কাস্টমস অফিসার হিসেবে সে তার রাজশাহীর একটা খুব প্রত্যন্ত গ্রাম প্রেমতলিতে তার ট্রান্সফার হয়ে যায়। এবং ওটাকে বলতো গোদাগাড়ি কাস্টমস স্টেশন। এবং এই বছরটা ছিল 1962, 1962। এবং আমার মা আমাকে ফকির বাড়িতে রেখে যান আমার মামা বাড়িতে। এবং হঠাৎ করে আই হ্যাভ বিকাম এ চাইল্ড মাদার। আমার একটা ছোট্ট বোন ছিল, তাকে আমার দেখতে হয়েছে। পরবর্তীতে আরো একটা বোন অ্যাড হয়েছে। কারণটা হলো আমার আম্মা যেসব বর্ডার এরিয়ায় থাকতেন, ওখানে কোনো ভালো স্কুল ছিল না। খাওয়া দাওয়া থাকা সব ভালো ছিল, কিন্তু স্কুল খুব পুয়ার ছিল। এবং আমার মা মনে করেছেন, এবং আমিও এখন মনে করি এতদিন পরেও, যে আমার মার ডিসিশনটা ইট ওয়াজ দি রাইট ডিসিশন অ্যান্ড মোস্ট ইফেক্টিভ ডিসিশন। অ্যান্ড
সবচেয়ে বড় কথা ফকির বাড়িতে আমি থাকার ফলে যেটা আমার মামা বাড়ি, এটা একটা বিশাল ক্লান টাইপের ছিল। তুমি যেটা বললে কোষ্ঠী, ওখানে একটা মসজিদ ছিল সেটা প্রায় 200 ইয়ার্স এবং তার মোড় আরকি পুরানো এখনো আছে। এবং তার পিছনে ৮ টা বাড়ি ছিল আরকি। এবং সেই ৮ টা বাড়ির সবাই যে যার সাথে জড়িত ছিল আত্মীয়তার সূত্রে। এবং কিন্তু ৩ ধরনের গোষ্ঠী ছিল। তা আমি অতদূর ডিটেইলস না জেনে আমি শুধু যেটা বলতে চাই যে ওখানকার যারা ছিলেন মেম্বার্স আরকি ভিন্ন, ভিন্ন বাসায় থাকতো, ভিন্ন কিচেন। কিন্তু সবাই আমার হয় মামা ছিল, খালা ছিল, নয় খালাতো ভাই, মামাতো ভাই এরকম। কিন্তু সবই আত্মীয়। এবং আমার ছোটবেলাটা এবং কৈশোরও যেটা বিশেষ করে সেটা এই আত্মীয়স্বজন পরিবেষ্টিত হিসেবেই বড় হইছি। এবং ফকির বাড়ির একটা জিনিস ছিল যেটা আমার এখন ভাবলেও অবাক লাগে। ওটা খুব জেন্ডার সেগ্রিগেটেড স্পেস ছিল। যে মেয়েরা একদিকে ছেলেরা এবং উই আর ভেরি অ্যাওয়ার অফ দ্যাট কাইন্ড অফ সেগ্রিগেটেড স্পেস। এবং আমি এখন রিকল করি যে আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার আগে আমি সেরকম কোনো অপরিচিত বা অনাত্মীয় পুরুষের সাথে ফকির বাড়ি থাকতে আমার পরিচয় হয়েছে এটা আমার মনে পড়ে না। বা ওইখানে একটা ছিল এটা মানে খুব যে একটা নিষেধ ছিল তা না কিন্তু ওরকম সুযোগও ছিল না। আমি ২-১ জন যাও অনাত্মীয় পুরুষের সাথে বা ইয়াং ছেলেদের সাথে যা যোগাযোগ হয়েছে আমার আম্মার কর্মক্ষেত্রে। তাও হয়তো মানে বছরে ১ মাসের জন্য গিয়েছি তখনই তাও খুবই কম। আমি এটা বলার জন্য যে কিরকম জেন্ডার সেগ্রিগেটেড পরিবেশে বড় হইছি। কিন্তু আমার অনেকগুলো সুবিধা হইছে ফকির বাড়িতে বড় হওয়ার ফলে। এখন আমি মনে করি যে আমার জীবনের যে পরিণতি বা মানে একটা বুদ্ধি হইছে সেটা ফকির বাড়ির এনভায়রনমেন্ট আমাকে খুব হেল্প করছে। এই আত্মীয়স্বজন পরিবেষ্টিত হতে। একটা হলো উচ্চশিক্ষার জন্য আমি অনেক রোল মডেল দেখেছি ফকির বাড়িতে। কেউ ঢাকা ইউনিভার্সিটি যাচ্ছে ইসলামিক হিস্ট্রি পড়তেছে, কেউ পলিটিক্যাল সায়েন্স। আমার এক মামি ছিলেন। আমি যখন বলি আমার মামা ছিলেন, মামি ছিলেন সব কিন্তু মামাতো, খালাতো, ফুফাতো, চাচাতো, আপন মামা সব। So I am not going to make any distinctions about the relationship because they actually that really loved me, liked me like their own niece. So আমার এক মামি ছিলেন তিনি ঢাকা কলেজে তখনকার সময় তিনি ইংলিশের প্রফেসর ছিলেন। তো এরকম আরকি অনেক রোল মডেল ছিল। তো অফ কোর্স মাই মাদার ওয়াজ মাই গ্রেট রোল মডেল as she was wise, knowledgeable, independent and free from all conservative thoughts. এটা আমাকে খুব হেল্প করেছে আমার মানে জাস্ট মানসিক গঠনে। এছাড়া আমি ফকির বাড়িতে থাকা অবস্থায় আমার নানার বাড়িতে আমি অনেক আত্মীয়-স্বজনের সাথে পরিচিত হয়েছি বা তাদের সাথে থাকার সুযোগ হয়েছে যার ফলে তারা আমাকে বিভিন্নভাবে সাহায্য করেছেন। যখন আমি ঢাকা ইউনিভার্সিটি পড়ি বা তার পরবর্তী সময়ে কারণ তারা সবাই ছিলেন ঢাকা বেস চাকরি করতেন। কেউ সরকারি চাকরি, কেউ কলেজে পড়াচ্ছেন, কেউ ভালো পজিশনে আছেন এরকম। আর সবচেয়ে বড় কথা ফকির বাড়িতে আমি যেটা কৃতজ্ঞতার সাথে আমি যেটা বেশি স্মরণ করি, আমার বাবা মারা যাওয়ার পরে অত অল্প বয়সে আমার যে মনে একটা দুঃখ ছিল, কষ্ট ছিল, একটা বেদনা ছিল, এক ধরনের হয়তো ডিপ্রেশনও ছিল, সবসময় একটা বিষাদ মুখ, সেটা সম্পূর্ণভাবে চলে যায়। এটাই কন্ট্রিবিউশন। আচ্ছা, অসাধারণ মানে ব্যাপারগুলো এতখানি নাড়া দেওয়ার মতো। প্রথমত আমাদের সেই বাংলাদেশে আমাদের যে চিরকালীন যে আমাদের পারিবারিক বন্ধন যে যৌথ পরিবার, তো সেগুলোর কথা আমাদের সবার মনে পড়ে যায়। এবং যৌথ পরিবার যেটা ডক্টর জামান আমাদের সাথে শেয়ার করেন যে তার জীবনে সেটা একটা স্ট্রং ভূমিকা আছে। তিনি যে ওখানে বড় হয়েছেন, নানা বাড়ি, তার খুব ঘনিষ্ঠ আত্মীয়রা যারা ছিলেন, না মামা মামি, নানা নানি, চাচা চাচি, তো সেটার একটা রোল যে থাকে জীবনে আমরা বুঝতে পারছি। আর সবচেয়ে যে নাড়া দেওয়ার পার্টটা যে যেটা তিনি বললেন যে তার জীবনের সূচনাতে পড়াশোনার প্রতি যে আগ্রহ, তার এখানে তার বাবার একটা বিশাল ভূমিকা ছিল। বাট খুবই দুর্ভাগ্যজনক তিনি তার বাবাকে খুব অল্প বয়সে তিনি হারিয়েছেন। কিন্তু এরপরে তার মা যে ভূমিকাটা পালন করেছেন সেটা অনন্য সাধারণ। মানে সেই গত সেই 60-এর দশকে বা 50-এর দশকে তৎকালীন পূর্ব পাকিস্তানের একটি মফস্বল শহরে একজন নারী, তিনি যে নিজে কাজ করে চাকরি করে তার সন্তানদের বড় করেছেন, এখন তো একজন সন্তান এখন এই পর্যায়ে। তো দিস ইজ জাস্ট রিমার্কেবল। তো এটা আসলে আমাদেরকে নাড়া দেওয়ার মতো, আমাদের জন্য খুব ইন্সপায়ারিং। তো ডক্টর সাহেব আপনি বলছিলেন যে খুব একটা ইন্টারেস্টিং পার্ট যে ঢাকা ইউনিভার্সিটিতে আসার আগে হয়তো আপনার সাথে মানে যেটা জেন্ডার সেগ্রিগেশনটা সেটা আসলেই মানে একটু আসলে নানা, ওটাও খুব একটা ইন্টারেস্টিং পার্ট। তো আমাদের ইচ্ছা হচ্ছে যে আপনার ঢাকা ইউনিভার্সিটির লাইফটা সেটার বিষয়ে যদি কিছু বলেন আর কি, কারণ এখানে অনেকে শ্রোতায় হচ্ছে ইউনিভার্সিটি স্টুডেন্ট, তো তারা হয়তো একটু ম্যাপ করা ট্রাই করবে যে সেই দিন এবং আজকের দিন, তো ওটা নিয়ে যদি আপনি কিছু শেয়ার করেন আর কি। থ্যাংক ইউ আদিব।
ঢাকা ইউনিভার্সিটিতে আমি পড়েছি 1968 to 1974। সাধারণত এটা 4 বছরের ছিল, মাস্টার্স অ্যান্ড অনার্স, কিন্তু আমারটা 6 বছর হয়েছে। এটার কারণ হলো, আমি পরে ব্যাখ্যা করতেছি, বুঝতে পারবেন। একটা হলো ধরুন স্বাধীনতা যুদ্ধ হয়েছে তখন। আমি ছিলাম রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রী বা ছাত্র, এবং আমার জীবনে আমি ওই ঢাকা ইউনিভার্সিটি থাকা অবস্থায় আমি অনেকগুলো বিশেষ গুরুত্ব, রাজনৈতিক আর সামাজিক বা অর্থনৈতিক যাই বলেন তার মানে ঘটনাগুলো আমি প্রত্যক্ষদর্শী ছিলাম। অ্যাট দ্য সেম টাইম আমি অলসো এক্সপেরিয়েন্সও করেছি। এবং কিভাবে, একটা হলো সবচেয়ে বড় ঘটনা হলো 1969-এর ছাত্র রাজনৈতিক আন্দোলন, বা যেটাকে বলা চলে গণ আন্দোলন। 1970 সালের সাধারণ নির্বাচন, 1971 সালের স্বাধীনতা আন্দোলন, এবং বিশেষ করে বঙ্গবন্ধুর অসহযোগ আন্দোলনের আহ্বান। এগুলো প্রত্যেক দিন উইটনেস করেছি, এক্সপেরিয়েন্স করেছি, এইতে নিউজ পেপারে পড়েছি। এই জন্য অনেক সময় আমার কোনো ডেট, অনেক সময় অনেক ইয়ার, এটা আমার মনে করতে হয় না, বা কোনো হিস্টোরিক্যাল ডকুমেন্ট দেখতে হয় না, আমি চট করে বলতে পারি আর কি। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা যে মানে এক্সপেরিয়েন্স আমার যেটা হয়েছে, আমি বঙ্গবন্ধুর ওই সময় 7ই মার্চের ঐতিহাসিক যে বক্তৃতা হয়েছিল রেসকোর্স ময়দানে, ওখানে আমি গিয়েছিলাম, অ্যাটেন্ড করেছিলাম। এবং যেটা সবচেয়ে ভালো লেগেছে, মানে এত লোক আমার জীবনে আমি কখনো দেখিনি, বা এত বড় অনুষ্ঠানে বা এত বড় সভায় আমি কোনোদিন অ্যাটেন্ড করিনি, যে কিন্তু খুব শৃঙ্খলা ছিল, কোনো ভয় লাগেনি। মানে আমাদেরকে রোকেয়া হল থেকে সুন্দর করে গাইড করে যারা ছিলেন আর কি কর্মকর্তা, ছাত্র বলেন ছাত্রী বলেন, তারা আমাদেরকে নিয়ে গেছে। তো এই জিনিসটা, তবে আমি জানি যে আমার ঢাকা ইউনিভার্সিটির লাইফটা এত বেশি ঘটনাবহুল ছিল, আই ক্যান রাইট ইভেন ওয়ান বুক আর কি। এবং অনেকে, অনেক স্কলার, অনেক একাডেমিক, তারা প্রত্যেকটা ঘটনার উপরই একটা বই লিখেছেন, এরকম আছে আর কি। তবে আমি শুধু আমার জীবনের 2টা আকর্ষণীয় দ্যাট বৈশিষ্ট্য বা ঘটনার কথা বলতে চাই, যেটা ঢাকা ইউনিভার্সিটির সাথে রিলেটেড। একটা হলো 1970 সালে অক্টোবরে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের 5 জন দ্বিতীয় বর্ষের ছাত্র, তারা তৎকালীন পশ্চিম পাকিস্তানে একটি শিক্ষা ব্যবস্থার সফরের আয়োজন করেছিল। এবং এই 5 জন ছাত্র সবই কিন্তু মেল স্টুডেন্ট ছিল, এবং তার মধ্যে ছিল মোট ইন অল ছিলাম আমরা 32 স্টুডেন্টস, তার মধ্যে 10 ছিল ফিমেল স্টুডেন্টস আর 22 ছিল মেল স্টুডেন্টস। এবং একজন টিচার যেতেই হবে, তাই সেটা অধ্যাপক যে ডক্টর জিল্লুর রহমান, অনেকেই চিনেন যারা রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা করছেন। জিল্লুর রহমান স্যার ছিলেন হলো আমাদের সেই অভিভাবক বা আমাদের শিক্ষক ওই সময়। এবং এই সমস্ত জাস্ট স্টাডি ট্যুরটা জাস্ট অলমোস্ট লেস দ্যান 3 উইকস, এটা অনেক সময় ঝটিকা সফরের মতো ছিল। আমি জাস্ট এখানে একটু মেনশন করতে চাই যে অল্প সময়ে এবং এই 5 জন ছাত্র কি সুন্দর করে আমাদের এইটা অর্গানাইজ করেছে, এটা এখন আমার ভাবলেও অবাক লাগে। আমরা কোথায় কোথায় গিয়েছি জাস্ট ব্রিফলি বলি, যে রাওয়ালপিন্ডি, ইসলামাবাদ, মারি, নান্ডিকটাল, পাকিস্তান আফগানিস্তান দ্যাট বর্ডার, তখনকার সীমান্ত, তোরখাম সীমান্ত, অ্যাবোটাবাদের কাকুল মিলিটারি একাডেমি, পাঞ্জাব ইউনিভার্সিটি, পাঞ্জাবের গভর্নরের সঙ্গে বৈঠক, লাহোরের সিভিল সার্ভিস ট্রেনিং একাডেমি, সালিমার গার্ডেন, পেশোয়ার বিশ্ববিদ্যালয়, বিখ্যাত ঐতিহাসিক দ্যাট প্রত্নতাত্ত্বিক স্থান মহেঞ্জোদারো, হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়, করাচির ক্লিফটন বিচ, এবং আরো অনেক অনেক কিছু। এবং ওই সময় আমরা ছাত্ররা যারা একটু কনসাস ছিলাম, বা বেশিরভাগই আর কি আমি বলবো, ওই 32 জনের মধ্যে আমরা সবাই তৎকালীন পূর্ব পশ্চিম পাকিস্তানের মধ্যে যেটা গভীর অর্থনৈতিক বৈষম্য এবং সোশ্যাল ইনইকুয়ালিটি, আমরা এটা খুব ডিপলি অনুভব করেছি। এটা হলো আমার ঢাকা জীবনের একটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা আমার ছাত্র জীবনের, এবং এটা আমাকে, দিস হ্যাজ ওপেনড আপ মাই হরাইজন, দিস স্টাডি ট্যুর। এবং পরবর্তী সময় যেটা হয়েছে খুব এটা ইন্টারেস্টিং আরো, যে 2021-এ ঢাকা ইউনিভার্সিটি তাদের 100 বছর উদযাপন করেছে। এবং সাডেনলি আমাকে তাদের একজন অর্গানাইজার আমাকে ইনভাইট করেছে একটা পেপার প্রেজেন্ট করার জন্য। তা আমি ডিসিপ্লিনারি বাউন্ডারিজ ইন হায়ার এডুকেশন এরকম একটা পেপার দ্যাট আমি করেছি, প্রেজেন্ট করেছি। এবং আমি প্রেজেন্ট করেছি, আমার আর্গুমেন্ট হলো এটা, যেখানে ডিসিপ্লিনারি বাউন্ডারিজটা নাই, বা তো রিজিড ডিসিপ্লিনারি বাউন্ডারিজ নাই, সেখানে একজন ছাত্র বা ছাত্রী যাই, তারা খুব ভালো করতে পারে।
এবং আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে আমি যখন পড়াশোনা করি তখনকার যে কারিকুলাম ছিল, আমি পলিটিক্যাল সায়েন্সের বাহিরেও আমি ইকোনমিক্সের 3টে পেপার এবং সোশিওলজির 3টে পেপার পড়তে হয়েছে, পাস করতে হয়েছে অ্যাটেন্ড করে। এবং এটা পরবর্তী সময়ে আমি যখন ইউনিভার্সিটি অফ ম্যানিটোবায় পড়াশোনা করি, বিশেষ করে আমি যে অ্যানথ্রোপোলজি ডিপার্টমেন্টে পড়েছি ওইটাও ইন্টারডিসিপ্লিনারি ছিল। এবং এটা মিলে আমার পরবর্তী সময়ে আমার জব পাবার জন্য বা আমার টিচিং করার জন্য এটা আমাকে খুব ফেসিলিটেট করেছে সমস্ত জিনিসটাই। এবং আমি বলতে পারি যে এই ঢাকা ইউনিভার্সিটির এবং ক্যানাডিয়ান ইউনিভার্সিটির শিক্ষার ফলে, প্রশিক্ষণের ফলে আমার একাডেমিক ভুবনটাকে বলতে পারেন স্থানীয়, জাতীয়, বৈদেশিক একাধিক স্তরে এটাকে প্রসারিত করেছে। থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ ডক্টর জামান। আবারও অসাধারণ, আসলে প্রথমত ওই সময়টা যেটি ডক্টর জামান বললেন যে উনি হয়তো একটি বই লিখতে পারবেন শুধু ওই সময়ের অভিজ্ঞতা নিয়ে, যে আমাদের দেশের ইতিহাসের সবচেয়ে ইম্পর্টেন্ট টাইমটা 69, 70, 71 ওই সময়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। যেসব ঘটনা এখন আমরা বইয়ে পড়ি, আমরা টিভিতে দেখি, যেগুলো নিয়ে আমরা যেটা পড়াশোনা করি, তিনি তার নিজের চোখে তার দেখা সব তিনি দেখেছেন, তিনি অংশগ্রহণ করেছেন। যেটা তিনি বলেন ৭ই মার্চে সেই ভাষণে যাওয়া, বা 69 আন্দোলন, 70 নির্বাচন, 71 মুক্তিযুদ্ধ। তো আমার মনে হয় এটা নিয়ে একটা আলাদা আলাদা সেশন করা যায় ডক্টর জামানের অভিজ্ঞতা শোনার জন্য। এবং যেটা একটা নাড়া দেওয়ার মতো ব্যাপার, আমার মনে হয় অনেকে খুব ইন্টারেস্টিং ফিল করবে, যে ওনারা পাকিস্তান সফরে গিয়েছেন, তৎকালীন পশ্চিম পাকিস্তান, এবং সেই 1970 সালে, এবং তখনকার সামাজিক পরিবেশে, এবং সেখানে মেল স্টুডেন্ট, ফিমেল স্টুডেন্ট সবাই মিলে পাকিস্তান সফরে যাওয়া। আমি যেটা ভাবছি যে আসলে somehow they were far more progressive than us। আমরা তো মনে হয় এখনকার সময় আমাদের একটা প্ল্যান করতে হলে অনেক কিছু চিন্তা করতে হয়, যে কোথাও যাব, সেখানে সবাই থাকবে, সব স্টুডেন্ট, আমাদের সব স্টুডেন্ট থাকবে, কিন্তু ওই সময়ে নিঃসন্দেহে তারা অনেক বেশি প্রগতিশীল ছিলেন, আমাকে আমাকে বলতেই হচ্ছে আমাকে। এবং তারা পাকিস্তান গিয়েছেন, দেখে এসেছেন, এবং অবজার্ভ করেছেন যে বৈষম্য যে ব্যাপারগুলো আর কি। এবং লাস্টে যে পয়েন্ট আমার মনে হয় এটা হচ্ছে, আমরা সবাই একমত হবো, যে যেটা ডক্টর জামান বললেন, যে ইন্টারডিসিপ্লিনারি বাউন্ডারিটা যদি না থাকে, তাহলে হয়তো আমাদের সবারই বিকাশের জন্য অনেক ভালো হয়। আমরা হয়তো প্রত্যেকে একটা বিষয় নিয়ে পড়াশোনা করি, যেটা হয়তো এখনকার ট্রেন্ড হয়তো মোর অ্যাবাউট স্পেশালাইজেশন, কিন্তু যেটা ডক্টর জামান বলেন, তার যে দীর্ঘ অভিজ্ঞতা, তার নিজের যে গবেষণা, সেটা এটাই প্রমাণ করে যে যতখানি আমরা বিয়ন্ড হরাইজন চিন্তা করবো, পড়াশোনা করবো, আমাদের সবার জন্য ভালো হবে, সেটা সমাজের জন্য ভালো। তো আমার মনে হয় এখানে আমাদের অনেক অনেক কিছু আমাদের চিন্তার খোরাক আছে, যারা ইন্টারভিউ দেখবেন দেশে, বাংলাদেশে বা যেখানে থেকে, তারা হয়তো চিন্তা করতে পারেন তাদের নিজেদের ক্ষেত্রে কিভাবে সেই ইন্টারডিসিপ্লিন ফ্লেভারটা একটু বেশি আনা যায়। ডক্টর জামানের রিসার্চ গুলো হয়তো সেক্ষেত্রে অনেকখানি তাদের সাহায্য করবে। তো ডক্টর জামান, যদি ফিরে আসি, আসলে আমি জানি না কোন পয়েন্ট থেকে আবার শুরু করবো, বাট ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে কথা হলো, এবং এরপর আপনার জীবনের পরের পার্টটা, সেটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, যখন আপনি শিক্ষকতা জীবন শুরু করলেন, সেটা হচ্ছে স্বাধীনতার পরের একটা সার্টেন টাইমে। যদি ওটা বিষয়ে কিছু আমাদের সাথে শেয়ার করেন। থ্যাংক ইউ। আমি 1975 আমি রাজশাহী ইউনিভার্সিটি পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টে আমি জয়েন করি। এবং তখনকার সময় 1975 ওই সময় আমি একমাত্র ফিমেল ফ্যাকাল্টি ছিলাম ওই ডিপার্টমেন্টে। এবং আরো ইন্টারেস্টিং হলো, বিশ্ববিদ্যালয়ে তখন প্রায় 300 ফ্যাকাল্টি ছিল, এবং 3টা, ইফ আই ক্যান রিকল কালেক্টলি, তারা ফ্যাকাল্টি ছিল 3টা, একটা আর্টস, সায়েন্স, আর একটা বোধহয় খুব সম্ভবত ম্যানেজমেন্ট বা কমার্স বলতো এরকম। সেখানে 300 ফ্যাকাল্টির মধ্যে মাত্র 17 জন মহিলা ফ্যাকাল্টি ছিল। এবং সেই 17 জন মহিলা ফ্যাকাল্টির মধ্যে সবাই ম্যারিড ছিল এক্সেপ্ট মি। অ্যান্ড ব্রিফলি আমি বলতে পারি, আমি শুধু ইয়াং ছিলাম না, এট দ্য সেম টাইম আমি বিবাহিতও ছিলাম না, বা যেটাকে বলে আনঅ্যাটাচড এখানকার টার্মে আর কি বলা যায়। এবং একজন ইয়াং, যেখানে কোনো আত্মীয় স্বজন কেউ নাই, তারপরে মহিলা ফ্যাকাল্টি, এই সময় একাডেমিয়াকে বিশেষ করে এটা নেভিগেট করা, ইট ওয়াজ নট দ্যাট সিম্পল। এবং বিশেষ করে সাবসিডিয়ারি ক্লাসগুলো 200 স্টুডেন্টস হতো, দেখলি হুইসেল দিত, এরকম কিছু স্টুডেন্ট আছে। তাই এটা একটা ডিফারেন্ট কাইন্ডের এনভায়রনমেন্ট ছিল। এবং তখন জাস্ট স্বাধীনতা যুদ্ধের পরে দেশ অন্যরকম ছিল, অনেকের হাতে অস্ত্র ছিল, এমুনিশন ছিল, এরকমও ছিল কিছু কিছু। কিন্তু তার মধ্যেও আমি বলতে চাই ডেফিনেটলি যে আমার কিছু শিক্ষক ছিলেন বা সহকর্মী ছিলেন, তারা তরুণও ছিলেন, অনেক তরুণ সহকর্মী, বয়স্ক ছিলেন, এবং পুরুষ মহিলা কলিগ সবাই। এবং অনেক সময় ছাত্ররাও, তারা আমাকে খুব হেল্প করছে টু নেভিগেট দিস একাডেমিয়া, অ্যান্ড আই এম ডেফিনেটলি থ্যাঙ্কফুল টু অল অফ দেম। তবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যেটা আমার সবচেয়ে ভালো লেগেছে, এবং এখনো সেটা আমি লালন করি আর কি আমার মনে, একটা হলো ইটস ক্যাম্পাস, সবুজ মতিহার ক্যাম্পাস ওরা বলে। আরেকটা হলো আম্রকুঞ্জ, এত সুন্দর, এতই যে বলার মতো না। এবং বাংলাদেশের সব
ইউনিভার্সিটির মধ্যে সবচেয়ে বেস্ট আমি বলবো যে রাজশাহী ইউনিভার্সিটি ক্যাম্পাস। এবং এটা আমি বলবো। আরেকটা জিনিস যেটা ভালো লেগেছে যে ওখানকার যে ছাত্রছাত্রী তারা অনেক সাংস্কৃতিক কর্মকাণ্ড করতো, অ্যাক্টিভিটিস করতো। অ্যান্ড জাস্ট রিকল যে 75 এর পরে যে সামরিক শাসন এসেছে, যে দেশে যে আরো রেজিমেন্টেড কাইন্ড অফ রুলার ছিল, এর মধ্যে থেকেও এই যে এই ছাত্ররা তারা কিন্তু তাদের সাংস্কৃতিক কর্মকাণ্ড ইনক্লুডিং দ্যাট অল কাইন্ডস অফ গান, ডান্স, নাটক সব তারা করেছে। এটা আমার মনটাকে খুব মানে সজীব রেখেছে এবং এখন আমি সেটা মনে করি। আর সবচেয়ে বড় কথা হইলো আমি শুধু একজন ফ্যাকাল্টি ছিলাম না, এট দ্য সেম টাইম ওখানে একটা মাত্র ফিমেল রেসিডেন্ট ছিল। তার নাম ছিল মন্নুজান হল। আমি তার আবার হাউস টিউটরে ছিলাম। এবং সেই হাউস টিউটর হিসাবে আমি অনেক অভিজ্ঞতা আমি সঞ্চয় করি। এবং এই হাউস টিচার এবং ফ্যাকাল্টি হিসেবে যে অভিজ্ঞতাটা আমি সঞ্চয় করেছি, সেটা আমি পরবর্তীকালে যখন কানাডায় চলে আসি, এটা আমার খুব ভালো কাজে লেগেছে। আমার নিজস্ব কর্মজীবনে হোক বা যখন কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক করেছি ইউনিভার্সিটি লাইফে, এটা আমি খুব ভালোভাবে ব্যবহার করতে পেরেছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ডক্টর জামান। তো হ্যাঁ, এটাও আরেকটি বর্ণিল অধ্যায় এবং আমার মনে হয় ডক্টর জামান অনেক ক্ষেত্রে সেই ইস আ পায়োনিয়ার, যে উনি যেই সোশ্যাল কন্টেক্সটটা শেয়ার করলেন যে 1970-এর দশকে বাংলাদেশ ইউনিভার্সিটিতে উনি টিচার ছিলেন, যেখানে সে সময়ে প্রথমত হাতে গোনা কয়জন মহিলা শিক্ষক ছিলেন, তার মধ্যেও আর কি সবাই ছিলেন বিবাহিত, তিনি একজন ছিলেন অবিবাহিত। সো একটা ডিফারেন্ট সোশ্যাল কন্টেক্সট বা চ্যালেঞ্জ। তো এগুলা হয়তো এখনকার সময় হয়তো জিনিসগুলো আমাদের ভাবতে অবাক লাগতে পারে, বাট ওই সময় জিনিসগুলো আসলে ছিল ভিন্ন ধরনের। সেক্ষেত্রে উনি আসলে একজন পায়োনিয়ার। এবং একই সাথে তিনি এখনো স্মরণ করেন রাজশাহী ইউনিভার্সিটির যে ক্যাম্পাস, তার যে পরিবেশ। তো এখানে আমাদের কিছু আমাদের শেখার আছে যে কালচার যে এনভায়রনমেন্ট, তো সেটা সবসময় ধরে রাখা। তো আমাদের দেশে বা বিশ্বের পরিস্থিতি যাই হোক না কেন, আমাদের নিজেদের যে সংস্কৃতি, যে কালচার, সেটা সবসময় লালন করা, পালন করা, সেটা সবসময় আসলে আমাদেরকে হেল্প করে। তো এরপর যদি আমি একটু আগাই যে তার ডক্টর জামানের জীবনের পরবর্তী অধ্যায়, সেখানে আসলে কানাডার পাঠটা চলে আসে। তিনি কানাডার উচ্চশিক্ষা গ্রহণের উদ্দেশ্যে আসলেন এবং কালক্রমে তিনি আসলে এখানে তার ক্যারিয়ার, তার যে বর্ণিল ক্যারিয়ারে অনেকটাই আসলে এখান থেকে সূচনা। সো ডক্টর জামান, আপনার কানাডা কিভাবে আসা হলো, আপনি কিভাবে শুরু করেন এখানে আপনার শিক্ষকতা বা শিক্ষা জীবন বা ক্যারিয়ার নিয়ে যদি শেয়ার করেন আর কি। থ্যাংক ইউ আদিব। আমি জাস্ট একটু অ্যাড করতে চাই রাজশাহী সম্পর্কে। যে আমি রাজশাহীতে যখন থাকি তখন ধরলাম বাহিরে যে আসবো এই চিন্তাটা ছিল। কিন্তু আমার মা সবসময় চাইতেন যে আমি সরি আমি বিয়ে করে জানি আসি। এবং অনেস্টলি স্পিকিং আমার আম্মার জন্যই মানে খুব জোরাজুরির জন্য হোক, এবং আমি নিজেও ফিল করেছি যে একা থাকাটা কতটা অসুবিধাজনক বিভিন্ন পরিস্থিতিতে। তখন আমি আমার রাজশাহী ক্যাম্পাস থেকেই কিন্তু আমি আমার জীবনসাথী খুঁজে পেয়েছি। যদিও উনি ঢাকা ইউনিভার্সিটি পড়াশোনা করেছেন পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টে, কিন্তু আমি কোনোদিন দেখি নাই। ২ বছরের সিনিয়র ছিল। তো এটা বলতে চাই এবং আমি জাস্ট এর সাথে এডও করতে চাই যে when I came to that Canada আমি কিন্তু এসেছি স্টুডেন্ট হিসেবে। স্টুডেন্ট ভিসায় এবং এমপ্লয়মেন্ট ভিসা দুটোই পেয়েছি। টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ এবং স্টুডেন্ট। তো এটা আমার ইন্ডিপেন্ডেন্ট আমার একটা স্ট্যাটাস ছিল। এখানে দেখেন এই যে আমি আমার যে কারোর জন্য আসিনি বা আমার জীবনসাথীও সেও আমাকে স্পন্সর করেনি। সো আমি এখানে এসেছি আমার ওন, সেটা জাস্ট একটু এক্সপ্লেইন করতে চাই। And I came to Winnipeg as an international student in master's program in political science at the University of Manitoba in 1981. And since then আমি অনেক শহরে থেকেছি আর কি কানাডার। একটা হলো লেথব্রিজ আলবার্টা, ভিক্টোরিয়া ব্রিটিশ কলাম্বিয়া, and Fredericton, New Brunswick. And of course that my job brought me to Simon Fraser University in Burnaby. Burnaby is also part of Greater Vancouver. তা অনেক সময় আমি হয়তো গ্রেটার ভ্যানকুভার বলতে পারি বা বার্নেবি বলি। বার্নেবি is also that it itself has its own status. And prior to coming to Simon Fraser University in 1995, I also taught at the University of Victoria and the University of New Brunswick. আচ্ছা, তো হ্যাঁ, এটা আসলে এখানেও আর কি আমরা যদি দেখি যে প্রথমত যদি ফিরে যাই পার্টটাতে, যে আসলে রাজশাহী ইউনিভার্সিটি ডক্টর জামানের তার ব্যক্তিগত জীবনে একটা বড় ভূমিকা রেখেছে, যেটা বললেন যে তার জীবন সঙ্গী আসলে আমি একটু যদি খুব অ্যাড করি, তার যিনি জীবন সঙ্গী, আমরা তার ইন্টারভিউ আসলে নিয়েছিলাম 2021 সালে, এবং সেটা আসলে আরেকটি অধ্যায়।
আমরা বলতে পারি যে ডাক্তার জামান তিনি এবং তার হাজবেন্ড তারা আসলে একজন কি বলবো মানে তাদের যে যৌথ অবদান, তাদের ব্যক্তিগত যৌথ অবদান, তার সেটা নিয়ে আসলে একটা হয়তো বড় বই লেখা যেতে পারে। তো সেটা আসলে একটু ভিন্ন অধ্যায়। বাট ওই পার্টটা যেটা ডাক্তার জামান অ্যাড করলেন যে তার কানাডায় আসা, ইউনিভার্সিটি অফ ম্যারিট পড়াশোনা করে, কালক্রমে সাইমন ফ্রেজার ইউনিভার্সিটিতে সংশ্লিষ্ট হওয়া, তো দ্যাটস আ মার্ভেলাস জার্নি। কারণ এখন 2023 সাল, আমি যে ব্যক্তিগতভাবে একজন ছাত্র কানাডাতে আমি পড়াশোনা করছি, অনেকে পড়াশোনা করছে। তো এখনকার দিনে হয়তো আমাদের ইন্টারনেট আছে, এক ক্লিক আমরা দেখতে পারি কানাডায় কোথায় কি ইউনিভার্সিটি কি বিষয়ে পড়াশোনা করা যায়। কিন্তু আমার মনে আসলে কিউরিওসিটি জাগে যে সেই 1981 সালে সে সময় আসলে চিঠি লিখে হয়তো ইউনিভার্সিটিতে যোগাযোগ করতে হতো, এবং সে সময় সেই পাসপোর্ট, সেই ভিসা, অনেক ধরনের তো চ্যালেঞ্জ ছিল, প্রতিবন্ধকতা ছিল। সেই সময় তাদের এখানে আসা, এখানে এবং এখানে যে তিনি বললেন যে টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ নিয়ে আসা, পড়াশোনা করা, স্কলারশিপ নিয়ে পড়াশোনা করা, এই পর্যায়ে আসা, তো দ্যাট ইজ অ্যামেজিং। তো আমরা যদি ওই বিষয়ে একটু আগাতে চাই যে আপনি প্রথম কানাডায় আসলেন, তো আপনি হয়তো একটি পার্টিকুলার বিষয়ে, আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়েছেন, রাজশাহী ইউনিভার্সিটিতে আপনি শিক্ষিতভাবে করেছেন। এক পর্যায়ে আপনি উমেন্স স্টাডি, সেখানে হয়তো আপনার কাজের ক্ষেত্রটা একটু ফোকাসড হয়ে গেল। তো সেটা আসলে কিভাবে, মানে আপনার কোন মানে কোন পার্টিকুলার স্ট্যান্ড বা কোন একটা পার্টিকুলার রিসার্চের সূত্রে কি এই বিষয়টি যেটা আমাদের সাথে শেয়ার করেন? It's a long history that spans about 45 years. And আমি যখন আসি তখন উইমেন্স স্টাডিজ বলে বাংলাদেশে সেরকম কিছু ছিল না আর কি। যদিও অনেক যারা আছেন আর কি আমার অনেকেই ছিলেন নেতৃস্থানীয় সবাই উইমেন্স রাইটস, উইমেন্স ইস্যু সম্পর্কে তারা সচেতন ছিলেন, কিন্তু ওইরকম খুব অর্গানাইজ বা কোনো ডিসিপ্লিন হিসেবে গড়ে ওঠেনি। What happened that once I completed my master's in political studies at the University of Dhaka, Bangladesh, I joined as a lecturer at Rajshahi University, আমি যেটা আগেই বলেছি, in 1975. ঠিক ওই around that time that the World University Services organized a seminar at the Rajshahi University and invited me to present a paper. And পরে আমি শুনেছি যে at first they approached to a senior professor, but she declined, to present any paper. এবং তখন তাকে আমাকে ইয়াং হিসাবে, আমি অ্যাভেলেবল তখন ওরকম ফ্যাকাল্টিও ছিল না, আমি যেটা বলেছি ফিমেল ফ্যাকাল্টি, তারা আমাকে ইনভাইট করেছে। And if you recall, the first international interdisciplinary congress on women was held in Mexico City in 1975. Where thousands of women from all over the world attended. The United Nations sponsored the conference. And I was very much influenced by that conference because আমি সবসময় নিউজপেপার পড়তাম এবং শুনেছি যে কি হচ্ছে। And influenced by that conference, I presented a paper titled United Nations Human Rights and the Position of Women in Bangladesh in 1976 at Rajshahi University. And আমি জাস্ট একটা ইন্টারেস্টিং গল্প আমি মনে করি এটা অ্যাড করা দরকার, কারণ আমি আমার একটা জাস্ট ম্যানুস্ক্রিপ্ট লিখতেছি আমার জীবন সম্পর্কে, ওখানে অ্যাড করেছি। এবং ওই কনফারেন্সে তখন যে ভাইস চ্যান্সেলর ছিলেন রাজশাহী ইউনিভার্সিটি, উনিও অ্যাটেন্ড করছেন এবং উনি খুব রিলিজিয়াস মাইন্ডেড এবং রিলিজিয়াস লিডার টাইপের ছিলেন। তারপরে একটা ইন্টারভিউতে যখন আমি ফেস করি, তখন উনি আমাকে জিজ্ঞেস করছেন যে আপনি কি বুঝতে পারেন যে ইসলাম যে উইমেনদের যে রাইট দিচ্ছে আর ইউনাইটেড নেশন যে ইউনাইটেড নেশন যে উইমেন্স রাইটস এর কথা বলতেছে, এর মধ্যে কোনো পার্থক্য আছে কিনা, বা হিউম্যান রাইটস এর কথা। এই কোশ্চেনটা এত কঠিন যে এটা বলা, কারণ একটা হলো ধর্ম আর একটা হলো জাস্ট দ্যাট কন্টেম্পোরারি সময় অনেক ধরনের অধিকার এগুলো ইস্যুগুলো এসেছে। আর একটা হলো আমি ইয়াং ছিলাম, আমি এক্সপ্লেন করতেও পারি না, আমি খুব মাম্বলিং করছি ইন এনি ওয়ে, বাট আই ওয়াজ শকড টু আন্ডারস্ট্যান্ড দ্যাট দি ভাইস চ্যান্সেলর এইটা পছন্দ করে না আমার ইউএন হিউম্যান রাইটস দি পজিশন অফ উইমেন ইন বাংলাদেশ বলাটা আর কি। কারণ ইউএন হিউম্যান রাইটস এর যেসব রাইটস এর কথা বলে এটা কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম রাইটস ইন ইসলাম, এবং এটা খুব আর্গুমেন্টেটিভ। তো ইন এনি ওয়ে তা আমার কাছে খুব অবাক লেগেছে যে একজন অত বড় একজন মানে পজিশনে থেকে একজন জাস্ট একটা ইয়াং একজন মহিলাকে এইভাবে কোশ্চেন করে মানে নাস্তানুবোধ করা। তাই আমি ভাবলাম যে কথাটা বলি যে কিরকম সময় ছিল।
এবং যেটা আমি করেছি যে আই জাস্ট কেপ্ট সাইলেন্ট, আমি আর এই ব্যাপারে কথা বলি না, কারোর সাথে যোগাযোগ করি না, কারণ আমি জানি এটা পরে আরো অন্যরকম হয়। কিন্তু ওইটা আমাকে খুব ট্রিগার করছে টু পারসিউ মাই ইন্টারেস্ট ইন উইমেন্স ইস্যুস লেটার অন, ইউনো। অ্যান্ড অলসো আমি নিজেও আমি জানি যে ওয়েস্টার্ন কান্ট্রিতে হিউম্যান রাইটস বলুক, উইমেন্স রাইট বলুক, যাই বলুক, আর একটা পার্সপেক্টিভ আছে, তারাও আবার একটা ক্রিটিক্যালি দেখে। কারণ এটা অনেক সময় মনে করা হয় যেটা পশ্চিম দেশে, পশ্চিমা মানে সভ্যতা থেকে তারা বলতেছে, তাদের দৃষ্টিকোণ থেকে। So it's argumentative, it's debatable, and at the same time it's very academic discourse. So it's a different field. But later I conducted research also in Bangladesh on on employment of women in Bangladesh. So this was just my initial route to women's studies. So I like to say that it was actually born in Bangladesh, my interest in women's studies. And also as a child, as I was deprived of all inheritance rights, and then later on this kind of encounter has actually that introduced me to women's issues here in Bangladesh. And when I completed my master's in political studies at the University of Manitoba, I was accepted in PhD program in anthropology at the University of Manitoba. The reason is that যে ওখানে ইউনিভার্সিটি অফ ম্যানিটোবায় কোনো পিএইচডি প্রোগ্রাম ছিল না পলিটিক্যাল সায়েন্সের। তখন আমি চিন্তা করতেছিলাম যে কি করব, এবং আমি অ্যাপ্লাই করেছি অ্যানথ্রোপোলজিতে মাস্টার্স প্রোগ্রামে, মানে থার্ড মাস্টার্স। এবং সারপ্রাইজিংলি দ্যাট তখনকার অ্যানথ্রোপোলজি ডিপার্টমেন্টের যে গ্রাড চেয়ার ছিল, একদিন আমাকে ডেকে বলেছে যে তোমার তো অলরেডি 2টা মাস্টার্স আছে, হোয়াই ইউ আর ইন্টারেস্টেড ইন থার্ড মাস্টার। তারপরে সে নিজেই কথা বলে বলে, তুমি কেন আমাদের পিএইচডি প্রোগ্রামে করো না, অ্যাপ্লাই করো না, ইউ আর কোয়ালিফাইড টু পারসিউ দ্যাট। And I was delighted. বলে তুমি জাস্ট চেঞ্জ করে দাও, মাস্টার্স এর বদলে পিএইচডি, তাহলেই হবে। And that's all. তা আমি বলতে চাই এই কারণে যে ইভেন একজন মানে জাস্ট যে গ্রাড চেয়ার, যে আমাকে চিনেও না, সে আমাকে ডেকে নিয়ে এই কথাটা বলেছে, এবং এইটা কিন্তু আমার লাইফের একটা ট্রাজেক্টরি চেঞ্জ করে দিয়েছে। এবং in my PhD program, Professor Louis Sweet, a Marxist academic, introduced me to numerous thought-provocative research or scholarly works. Under Professor Louis Sweet's guidance, I compiled an extensive research paper that drew my attention to women's work, both unpaid and paid labor in Bangladesh. আমি কিন্তু মেয়েদের আনপেড লেবারের উপর অনেক লিখেছি, অনেক সময় বলিও, এবং আমি একটা কোর্সও পড়িয়েছি সাইমন ফ্রেজার ইউনিভার্সিটিতে, যে পেইড অ্যান্ড আনপেড লেবার, এটা আমার খুব মানে ইস্যু। And what happened that as a result of this kind of my exposure to different scholarly books on women's issues, I conducted my ethnographic PhD research focusing on labor, gender, and class variations in a village in Bangladesh, in Rajshahi. And later, my research shifted from local to national to international, vastly surrounding women's issues. For example, violence against women and female garment workers in Bangladesh, migration, settlement, and employment in Canada. At SFU, I was also involved in a sharp Canada-financed, long-term, multidisciplinary and multinational research project that took me to Mexico, Australia, and Norway. Yeah, thank you. আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ডক্টর জামান। আমার মনে হয় এটা এতখানি এনরিচ এই পার্টটা, এবং সবচেয়ে ইন্টারেস্টিং ছিল এটার সূচনাটা যেভাবে হয়েছিল। তো এখান থেকে আমাদের জন্য যেটা শিক্ষণীয় হচ্ছে যে হ্যাঁ, লাইফে উই মাইট হ্যাভ বিটার এক্সপিরিয়েন্স, যেমন এটা ডক্টর জামান বলে তার শৈশবের সেই বেড়ে ওঠা দিনগুলো, যেখানে তার মায়ের ভূমিকা সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং তিনি যেগুলো দেখেছিলেন সেই বাংলাদেশের সমাজ কাঠামোতে মহিলাদের যে ডিপ্রাইভেশন, এবং এরপরে ইভেন তিনি যখন একজন ইউনিভার্সিটি টিচার, তিনি রিসার্চার, তখনও একজন ভাইস চ্যান্সেলর বা ওই পর্যায়ে একজন ব্যক্তির কাছ থেকে যে মানে একটা অনাকাঙ্ক্ষিত যে অভিজ্ঞতা, মানে একটা ভিন্ন ধরনের দৃষ্টিভঙ্গি, সেগুলো তাকে ইন্সপায়ার করেছে রিসার্চটা পোস্ট করার জন্য। তো এটা আমাদের জন্য ইন্সপায়ারিং যে
হয়তো অনেক ক্ষেত্রে আমরা প্রতিবন্ধকতা ফেস করতে পারি, হয়তো অনেক কিছু আমাদের জন্য সুখকর নাও হতে পারে, সেটাকে কি আমরা ইন্সপিরেশন হিসেবে ইউজ করতে পারি আর কি। এবং তিনি তার কিছু কাজ শেয়ার করলেন, সেগুলো নিঃসন্দেহে দোজ ওয়্যার পায়োনিয়ারিং ওয়ার্কস। এবং আমরা হয়তো এখন হয়তো 2020 উমেন্স মানে ফিমেল ইস্যু গুলো, উমেন্স জেন্ডার বা পার্ট নিয়ে অনেক কাজ হচ্ছে। কিন্তু আমার মনে হয় সেই 80-এর দশকে 90-এর দশকে ওই সময় এই জিনিসগুলো শুরু করা, এবং সে সময় তো মানে এখন তখন তো এখন ইন্টারনেট অ্যাভেলেবল না, তাদেরকে সবকিছু রিসার্চ করতে হয়েছে, নিজেরাই হয়তো তারা আউটরিচ করেছেন। তো এগুলো আসলে ইন্সপায়ারিং আর কি, আমাদের এখনকার গবেষকদের জন্য নিঃসন্দেহে অনেক ইন্সপায়ারিং। তো আমার মনে হয় এই পার্টটা আমরা অনেকখানি কথা বলতে পারি, কিন্তু আমরা যদি আরেকটা বিষয় যেতে চাই যেখানে ডক্টর জামানের ভূমিকা আসলে অন্য সাধারণ, সেটা হচ্ছে কানাডায় মাইগ্রেশন, ইমিগ্রেশন, বিভিন্ন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যারা ইমিগ্রেন্ট যারা এসেছেন, স্পেশালি সাউথ এশিয়ান ইমিগ্রেন্টস এবং বাংলা স্পিকিং ইমিগ্রেন্টস, বাংলাদেশি বা বাঙালিরা, সেখানে তার কাজগুলো আসলে বলা যায় একেবারে পায়োনিয়ারিং বললে কম হবে, কারণ সেগুলো দিয়ে আসলে রিসার্চ গুলোর সূচনা। কানাডা বাংলাদেশি ইমিগ্রেন্টদের নিয়ে যে আলোচনা বা রিসার্চ, সেখানে তার ভূমিকাটাই আসলে ইট ওয়াজ দ্য ভেরি ইনিশিয়েটিং ওয়ান্স। তো এখানে আসলে আমরা সবাই খুব কিউরিয়াস, এবং সেখানে আমি ভাবছি কোথায় শুরু করা যায়। হয়তো বলা যায় আমরা যদি প্রথমে জানতে চাই যে আপনি যখন প্রথম এই জিনিসটা শুরু করলেন সেটা হয়তো ঠিক কোন সময়ে, এবং এরপর আমরা এটা নিয়ে আর কথা বলবো, বাট আমরা একটু সূচনা লগ্নে চলে যেতে চাই ইমিগ্রেন্টদের নিয়ে যে কাজ চিন্তা করা সেগুলো নিয়ে। খুব ভালো, থ্যাংক ইউ। আমি শুধু বলতে চাই যে এখানে যদি বিশেষ করে এখানকার ইউনিভার্সিটিতে পড়াতে হলে, যেগুলো বিশেষ করে ডিফারেন্ট লেভেলের রিসার্চ ইনস্টিটিউটস বা রিসার্চ ইউনিভার্সিটি, যেগুলোতে পড়াতে হলে ফার্স্ট কথা হলো টিচিং তো আছে, কিন্তু রিসার্চ 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 এটা বলে আর কি, আর পাবলিকেশনস একটা সবসময় একটা ফোকাস ছিল, একটা ছিল, পুশ ছিল, ইউ হ্যাভ টু পাবলিশ। তা আমি বলবো যে মাই পাবলিশড রিসার্চ ইজ ইন এরিয়াজ অফ জেন্ডার, উইমেন এন্ড এশিয়ান স্টাডিজ। And the book, Breaking the Iron Wall, I would like to say is one of my most favorite academic works. And the book was an outcome of the multidisciplinary research project. And my research was with racialized immigrants in Canada. Especially, the book dealt with erosion of skills, that is de-skilling of immigrants, and also reskilling of immigrants in Canada. আমি জাস্ট একটু ব্রিফলি বলি। আমরা জানি যে বাংলাদেশ বা যেখান থেকে, পাকিস্তান, ফিলিপিন, যেখান থেকে আসুক, যত ডিগ্রি নিয়েই, মাস্টার্স, পিএইচডি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সবাই এখানে এসে তাদের নতুন করে পরীক্ষা দিতে হয়, নতুন করে ফেস করতে হয়। It's really a very, sometimes it's a traumatic experience, frustrating experience, এবং depressing experience. And the process is also very much complex, bureaucratic, and আমি বলি এটা খুব disjointed system, you know. So what I would like to say that the book also pointed out that how racialized immigrants mobilized and challenged racism, sexism, and classism in Canadian society, especially in the labor market, in housing, in neighborhood. And I was also the principal author of a report titled Workplace Rights for Immigrants in BC, the Case of Filipino Workers, which was the outcome of a SHARC and Community University research grant. And the report was published by the Canadian Centre for Policy Alternatives, which is one of the leading kind of organization and non-governmental organization, and also not-profit oriented organization. And it was in collaboration with the Philippine Women's Center. A summary of the report was also published in Tagalog so that it was accessible to Filipino community. And by that time একটা কনসাসনেস রেজ করছে যে যাদের সাথে আমি রিসার্চ করেছি তাদের ভাষায় এটা প্রকাশ করো, তাহলে তারা পড়তে পারবে, বুঝতে পারবে আমি কিভাবে রিপোর্ট করেছি, whether it was actually my report was authentic or I really documented their stories. And the report was well received by academics, policy analysts, and the larger community. For example, it was downloaded from the Canadian Centre for Policy Alternatives website more than 6,000 times in the first 4 months in 2008. চিন্তা করো তখন 2008-এ কিন্তু এরকম মানুষ অনলাইন থেকে ডাউনলোড করতো না। Grassroots organizations and labor activists had effectively used this report to negotiate with the British Columbia provincial government
to raise minimum wages of the workers. At that time, the government had introduced, the Honkar government, at a $6 minimum wage, which was really very poor. And the regular wage, also minimum wage was $8. And of all the provinces in Canada, BC had the lowest minimum wage rate, although BC is also a rich or wealthy province, at that time. So যারা activist ছিল তারা আমার এইটাকে নিয়ে তারা হয়েছে কি, what happened, যে তারা গিয়েছিলেন তখন লেবার যে মিনিস্টার তার সাথে দেখা করতে, তখন বলছে আপনারা যে এত কথা বলেন আপনাদের কি কোনো ডকুমেন্টেশন আছে এই সম্পর্কে? তখন হঠাৎ করে তারা রিয়েল অ্যাক্টিভিস্ট, তারা চ্যাট করে আমার এই রিপোর্টটা বার করে দিচ্ছে, আমি ছিলাম না, দে ন্যারেটেড টু মি লেটার অন, অনেক পরে এটা বের করে দিচ্ছে, এই দেখেন আর কি। তো আই ফিল ভেরি গুড, এবং এটা যে এটা প্রমোট করছে আর কি, টু অ্যাডভান্স ওয়ার্কার্স রাইটস। And I have also another book, এটা বলে এশিয়ান ইমিগ্রেন্টস ইন টু ক্যানাডাস, হোয়াট আপনি বললেন। It was translated in Mandarin by Professor Shaojun Chen of Hohai University in China. And Hohai University Press published the Mandarin version in 2021. সাধারণত একটা অন্য ভাষায় যখন অনুবাদ হয় এটা কিন্তু তো ইজি না, কারণ এখান ক্যানাডিয়ান যে পাবলিশার তার কাছ থেকে শুধু পারমিশন নিতে হয় নাই, তাকে তাদের অনেক কন্ডিশন তাদের মানতে হয়েছে। যদিও আই হ্যাড দি কপিরাইট, বাট কিছু ব্যুরোক্রাটিক কিছু কমপ্লেক্স ফিচার্স আছে, সেটা হোহাই ইউনিভার্সিটি প্রেস তারা টুক ইনিশিয়েটিভ টু সর্ট ইট আউট। But আমি একটু ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন বলি যে I was a visiting professor at the Hohai University in Nanjing, China in 2016. And during my trip to Hohai University, I was also awarded advisory professorship through a formal award ceremony. I delivered many lectures, not only to PhD and master's students, but also to the public. And the Hohai University also made me an advisor to their Gender and Development Research Center. And I must say that it's quite interesting যে এখন 2023 আমি হোহাই ইউনিভার্সিটি থেকে একটা থিসিস পেয়েছি, এটা হলো ঘানার উপরে যে জেন্ডার ডিসক্রিপেন্সি এবং যে ইউএন যে পলিসিগুলো ওটা কিভাবে ঘানায় তারা করতেছে, অ্যাপ্লাই করতেছে। তারা আমাকে রিকোয়েস্ট করছে ওটা রিভিউ করে আবার পাঠাতে। মানে আই হ্যাভ অলসো continuous connection with Gender and Research Center in Hohai University in Nanjing. And I like to say that this was definitely, or this is also an outcome of my long-term research and publications. It did not happen overnight. It took a long time. But most of all, যেটা আমি বলতে চাই যে I was very satisfied when I, in collaboration with Dr. Sanjita Habib, my former MA student, successfully organized a 2-day conference titled Migration of Bengalis to Canada in 2017. And আমরা অনেক ফান্ড পেয়েছি, টাকা পেয়েছি, একটা হলো সার্ক কানাডা, they recognized this scholarly contribution, and Simon Fraser University first Dean Office, and even University of British Columbia CSER Center for Indian South Asia Research, they sponsored the conference. And the conference was held at Simon Fraser University, Harvard Center, and the University of British Columbia of Asian Research. In addition to academics from Canada, many Bengali-speaking people from Greater Vancouver, they attended and participated in the conference. Especially একটা ওয়ান সেশন ছিল যেটা আমার কখনো চিন্তাও করিনি যে ওটা তো ট্রিগার করবে অত ইন্টারেস্ট। The session was on second generation Canadian Bangladeshis. And the whole session, actually, there are 4 presenters, and all from that Canadian Bangladeshi second generation in one sense. They reflected on parents, children's cultural conflicts, tensions, and struggles. And they also highlighted that this kind of issues in the conference, and it triggered a lot of discussion and interest. And Simon Fraser University published the conference proceedings electronically, and it is digitized, and this will last forever,
and আমি অলসো দেখেছি যে তাদের ওয়েবসাইটে যে প্রতি মাসে কত হয় এবং কোনো মাসে এখনো এই 5 বছর পরে যে তাদের হয়তো 1000 কোনো মাসে এটা ডাউনলোড হয়। তার মানে এটার ইন্টারেস্ট আছে। তার চেয়ে বড় কথা হলো যে আন্ডার আওয়ার এডিটরশিপ বোথ সঞ্জিদা হাবিব and myself, the journal New Roots published several selected articles in a volume in 2019. এটাও একটা আমি বলবো যে খুব ইন্টারেস্টিং ঘটনা, কারণ সাধারণত কোনো জার্নাল যখন একটা ভলিউম মানে পাবলিশ করে অন স্পেশাল টপিক, দ্য মাইগ্রেশন অফ বেঙ্গলিজ, দ্যাট সেজ সামথিং। এবং এটা থাকবে, এটা হার্ড কপিও আছে, এমনি সফট কপিও আছে। And I consider that this will have a prolonged lasting impact on migration studies. Thank you. জি, থ্যাংক ইউ সো মাচ। নিঃসন্দেহে মানে এগুলো আসলেই এতখানি চিত্তাকর্ষক এবং যেটা ডক্টর যেমন শেয়ার করেন যে এই কনফারেন্স তিনিও ডক্টর সঞ্জিদা ম্যানেজ করেছেন, তার যে প্রসিডিংস গুলা এবং সেগুলা এই পর্যায়ে স্বীকৃতি পাওয়া, যেগুলো সামন ফ্রেসার ইউনিভার্সিটি বা অন্যান্য বিশ্ববিদ্যালয় সেগুলোকে তাদের, যেটা ডক্টর যেমন বলেন যে দিস উইল স্টে ফর এভার, কাজগুলো হয়তো ইট মাইট বি দ্য ফার্স্ট ওয়ান বাট এগুলো সবসময় থাকবে এবং এগুলোকে পরবর্তী কাজগুলোর জন্য হবে দ্য বেস্ট রেফারেন্স, নিঃসন্দেহে বলা যায় আর কি। আর ডক্টর জামানের যে অন্য যে ইনভলভমেন্ট গুলো কানাডা বিশ্বনাথ স্থান, তো সেগুলো খুব ইন্সপায়ারিং এবং এগুলো আমাদের জন্য একটা ভালো শিক্ষণীয় ব্যাপার হচ্ছে যে আসলে কাজের কোনো আসলে সীমারেখা নেই। মানে কেউ বিশ্বে যেখানে কাজ করছে না কেন তার কাজের সাথে মানে এমন না যে একটা পার্টিকুলার কন্টেক্সট হলে সেই রিসার্চ বা গবেষণাটা করতে হবে, তার সাথে হয়তো অন্য যে কোনো জায়গাতে কোলাবোরেশন করা যায়। তো ডক্টর জামানের যে হোয়াইট কোলাবোরেশন সেটা আমাদের জন্য অনেক ইন্সপায়ারিং বলা যায় আর কি। তবে ফিরে আসতে আসলে বাংলাদেশি ইমিগ্রেন্টদের বিষয়টিতে, কারণ আমরা জানি যে যে জিনিসটি ডক্টর জামান নিজে কাজ করেছেন, গত 150 ইয়ার্স ধরে বাংলাদেশি ইমিগ্রেন্ট কানাডা এসেছেন। গত কয়েক বছর হয়তো আমরা দেখছি যে ইমিগ্রেন্ট কমিউনিটি অনেক দিকেই তাদের অবদান অনেকভাবে সমৃদ্ধি পাচ্ছে আর কি। এবং একটা পর্যায়ে ছিল ফার্স্ট জেনারেশন অফ ইমিগ্রেন্টস, এখন আমরা দেখছি সেকেন্ড থার্ড জেনারেশন কিংবা তার চেয়েও বেশি আর কি। এবং সেই সেকেন্ড থার্ড জেনারেশন তারা আস্তে আস্তে তারা ওয়ার্কফোর্সে জয়েন করছেন। বর্তমান যে বৈশ্বিক পরিস্থিতি উইচ ইজ ভেরি ডাইনামিক, সো বিশ্বের অনেক কিছুই প্রতিনিয়ত বদলাচ্ছে। আমাদের যে সেকেন্ড থার্ড জেনারেশন বা তার যে পরবর্তী প্রজন্ম, তাদের চিন্তাধারা তাদের কাজের ব্যাপ্তি সেগুলো একটু ভিন্ন ধরনের। তো আমরা যদি এই বিষয়ে একটু ডক্টর জামানের কাছে জানতে চাই, তার যে দীর্ঘ গবেষণা, তার যে অন্তর্দৃষ্টি, এই কমিউনিটিকে দেখা, তাদের কাজগুলো বিশ্লেষণ করা, এবং স্পেশালি আরেকটা জিনিস আমাকে বলতে হয়, তিনি যেটা শেয়ার করলেন যে তার কাজকে রেফারেন্স হিসেবে ইউজ করা হচ্ছে একটি লেবার রাইটস বা ইমিগ্রেন্টস রাইটস এর ক্ষেত্রে। তো এটা কিন্তু একটা বড় ইন্সপিরেশন, কারণ অনেক ক্ষেত্রে আমাদের অনেকে মনে মনে সময় প্রশ্ন জাগে যে একাডেমিক সেটের প্রচুর কাজ হয়, সেগুলো আমরা কিভাবে ইউজ করতে পারবো। তো যে এক্সাম্পলটা ডক্টর যেমন শেয়ার করেছিলেন যে একজন যে একটা অ্যাক্টিভিজমের ক্ষেত্রে তার যে গবেষণা ইমিগ্রেন্টসদের যে পার আওয়ার স্যালারি বা সংশ্লিষ্ট বিষয়গুলো সেগুলোকে রেফারেন্স ইউজ করে একটা বড় একটা অর্জন করা সম্ভব হয়েছে, তো সেটা এখন ইন্সপায়ারিং। তো প্রশ্নটাতে যদি ফিরে যায় যে আসলে ডক্টর জামান, আপনি যদি ভবিষ্যৎটা দেখেন বা বর্তমানে যদি বলি, ভবিষ্যৎ নিয়ে আসলে জানি না কতখানি কমেন্ট করে কতখানি যুক্তিসঙ্গত, কিন্তু আমাদের ইমিগ্রেন্ট কমিউনিটি, বাংলাদেশ ইমিগ্রেন্ট, তাদের নেক্সট যে জেনারেশন, তাদের কানাডার মেইন স্ট্রিমে তাদের অ্যাসিমিলেশন, তাদের অবদান, তো এই বিষয়ে আপনার যদি কোনো চিন্তা ধারণা একটু আমাদের সাথে শেয়ার করেন তাহলে ভালো থাকতে পারবো আর কি। থ্যাংক ইউ। আমি জাস্ট একটু গো ব্যাক টু সেটা আমার আগের ডিসকাশনে যেটা আপনি বললেন আর কি, যে লেবার রাইটস। আমি বলতে পারি, আমি জাস্ট বলতে চাই যে আমি যখন লেবার স্টাডিজ এর প্রোগ্রামের যখন ডিরেক্টর ছিলাম, বা তার আগেও অনেক দিন আমি ওদের ইতে ছিলাম প্রোগ্রামে, প্রায় 10 ইয়ার্স মোর ইনভলভড। ওখানে আমি অনেক লেবার অ্যাক্টিভিস্টের সাথে কাজ করেছি, বিশেষ করে ট্রেড ইউনিয়ন লিডার বিভিন্ন সেকশনে, এবং এরা খুব মানে জাদ্রেল টাইপের লিডার। এবং এদের সাথে যে কাজ করার সৌভাগ্য হয়েছে সেটা কিন্তু একাডেমিক হিসাবে। আমি ঠিক নিজে ব্যক্তিগতভাবে আমি ওইরকম অ্যাক্টিভিস্ট হওয়ার আমার সুযোগ ছিল না। আমার অ্যাক্টিভিজম হলো থ্রু মাই রাইটিংস, থ্রু মাই পেন। কিন্তু এইটাই তারা রিগার্ড করছে, এবং এদের আমার অনেকের সাথে আমরা বসে একসাথে আমার কাজ করার সৌভাগ্য হয়েছে জাস্ট অ্যাজ অ্যান একাডেমিক এখানে, এবং বিশেষ করে ভিন্ন দেশ থেকে এসে, ভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে এসে করতে পেরেছি। এটা জাস্ট আমার একাডেমিক যে পাবলিকেশন তার মাধ্যমে। তারপরে আমি আসি ফিরে যে এখানকার বাংলাদেশি কমিউনিটি হিউজ, এখন যেখানে যায় বাংলাদেশি কমিউনিটি জানা যায়, এবং বাংলাদেশি কমিউনিটি বলতে অনেক সময় বেঙ্গলি কমিউনিটি বললে আরো বেশি হয়, যেরকম পশ্চিম বাংলার কমিউনিটি। কিন্তু আমি ফোকাস করতেছি বাংলাদেশি কমিউনিটি, দোজ হু আর দ্য অলমোস্ট অল বেঙ্গলি স্পিকিং পিপল বা বাংলা স্পিকিং। And already আমি মনে করি যে বাংলাদেশি Canadians have already left a giant step in Canadian society. For example, under the leadership of Rafiqul Islam in Greater Vancouver, the United Nations recognized
the International Mother Language Day in 1999. আজকে এই 21শে বিশেষ করে মাসে আর কি তার কন্ট্রিবিউশনসের কথা অনেকেই বিভিন্নভাবে এটা মানে স্মরণ করতেছে বিভিন্ন শহরে, বিভিন্ন দেশে এবং পৃথিবীব্যাপী। And this recognition has a tremendous impact on more than 200 linguistic groups, including indigenous languages in the world. And thus 21st February, that is Bhasha Divos, is annually celebrated all over the world. The Bangladesh government recognized the contributions and honored late Rafiqul Islam and Abdus Salam by giving 21শে Podok. In our edited conference proceedings, Migration of Bengalis to Canada, the history, background, and growth of the International Mother Language Day has been documented. এবং এই প্রসঙ্গে আমি একটু অ্যাড করতে চাই যে আমি and ডক্টর সঞ্জিদা হাবিব, সে নিজেও কিন্তু বাংলাদেশ থেকে এসেছে, তার অরিজিন, এবং সেও রাজশাহী ইউনিভার্সিটি টিচার, সাইকোলজির ছিলেন এবং খুব ট্যালেন্টেড একাডেমিক। এবং আমরা দুজন মিলে আমরা এখানকার এই যে ইউনিভার্সিটি ব্রিটিশ কলাম্বিয়ার, যেটা সিজার বলি, সেন্টার ফর ইন্ডিয়ান সাউথ এশিয়া রিসার্চ, আমরা বেশ কয়েকবার, অ্যাটলিস্ট 4 to 5 times আমরা ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে আমরা সেলিব্রেট করেছি। এবং এটার জন্য প্রচুর উৎসাহ, এবং বিভিন্ন দেশ থেকেও, বিশেষ করে লাস্ট একটা যেটা হয়েছে যখন কোভিডের সময়, অনলাইনে বিভিন্ন দেশ থেকে তারা এটা পার্টিসিপেট করেছে। তো এটা, এবং অনেকের খুব ইন্টারেস্ট আছে এই বিশেষ করে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে এই সম্পর্কে। অ্যান্ড আমি এখন ঠিক 2023 কথা বলতে চাই যে ইন 2023 the Bangladesh government recognized the contributions of the mother language lovers of the world society. এটা একটা Vancouver-based organization, and honored the organization by giving 21শে পদক। যারা জানেন, 2023-তে the Bangladesh government 3টে 21শে পদক দিয়েছেন তিনজন ইন্ডিভিজুয়ালসকে, এবং একমাত্র একটা দিয়েছে এই অর্গানাইজেশনকে, সেটা ভ্যানকুভার বেস। সো আই এম ভেরি প্রাউড অফ দ্যাট। And on behalf of that organization, Aminul Islam, a committed Canadian Bangladeshi and president of the organization of the Mother Language Lovers of the Society, she received the 21শে পদক। তাই আমি জাস্ট বললাম যে ওয়াইডার সোসাইটিতে কিভাবে বাংলাদেশি ক্যানাডিয়ানসরা তারা এটা কন্ট্রিবিউশন তাদের আছে বা করেছে আর কি। তো এই প্রসঙ্গে যেটা ওই সেকেন্ড অ্যান্ড থার্ড জেনারেশন যারা আছেন আর কি, তাদের সাথে আমি যেটা আমি বলতে চাই আর কি, যে অফকোর্স বাংলাদেশি ক্যানাডিয়ান এলবিট ইমিগ্রেন্টস, সামটাইমস ইমিগ্রেন্টস বলা হয়, যদিও অনেকে বর্ন অ্যান্ড রেজড হিয়ার, বিকজ তারা রেশিয়ালাইজড। অনেক সময় হোয়াইট পিপল তারা বলে যে ইমিগ্রেন্টস, যদিও এখানে 100 years তাদের বাবা মা আছে আর কি, এরকম ভাবে দাদা এরকম ভাবে। তো এই জন্য বললাম, আমি মনে করি যে they will preserve its cultural identity in Canada in numerous ways. আপনি যেরকম জানেন যে বাংলা is the 7th largest linguistic group in the world. এবং আমাদের ডিপার্টমেন্ট, আমাদের ইউনিভার্সিটির ডিন যখন মানে আমার একটা ছোট্ট কথা ওয়েলকাম করতে এসেছে আমাদের কনফারেন্সে, মাইগ্রেশন অফ বেঙ্গলিজ টু ক্যানাডা, and she was surprised to learn that Bangla is the 7th largest linguistic group in the world. And undoubtedly, cultural identity of Bangladeshis exists in several ways. আমি মনে করি in Canada, in many cities in Canada, Bangladeshis are already preserving its culture by celebrating 21st February, যেটা আজকে ছিল, Victory Day on December 16th, Independence Day, that is March 26th, পিঠা উৎসব, বসন্ত উৎসব, পহেলা বৈশাখ, বাংলা নাটক, and so on. I can say many events, or add. And recently, I also published a book chapter titled the quote unquote, The Canadian Bangladeshis in British Columbia, Migration, Settlement Patterns and Community Building, that provides a social history of the growing Canadian Bangladeshi community in British Columbia. It's a historical document, I must say, এবং কিন্তু এটা পপুলার রাইটিং, মানে এটা যে কেউ পড়লে এটা আন্ডারস্ট্যান্ড করতে পারবে।
And আমি অবশ্য আরেকটা জিনিস অ্যাড করতে চাই, যেখানকার যে সেকেন্ড অ্যান্ড থার্ড জেনারেশন Canadian Bangladeshis, they are continuously joining the Canadian labor force in areas like education, medicine, engineering, care work, high-tech sectors, financial institutions, service sectors, government offices, federal, provincial, and municipal, and so on. And many of them, they are performing really well, you know. And I just would like to add one thing, that in Canada, any job is respected, although it's a class-based society, আমি এটি রিকগনাইজ করি, but due to aging population, there is a huge demand for younger labor force in Canada. And I consider that many more opportunities are available for younger Bangladeshis, as well as second and third generation Canadian Bangladeshis in Canada. Thank you. থ্যাংক ইউ সো মাচ। মানে এটা অ্যাগেইন সো মাচ ইন্সপায়ারিং। এবং যদি ফিরে যায় যে আজকে এই মাসের প্রেক্ষাপটে যে জিনিসটা আসলে আমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে, যে যেটা ডক্টর জামান বললেন, যে গত 3 দিন আগেই বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী 21 পদক বিতরণ করেছেন, আমরা এই খবরটা দেখেছি। এবং ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ লাভার অ্যাসোসিয়েশন তারা এবার 21 পদক পেয়েছেন। আমরা যদি ফ্রিজে 1999 সালে এই সেই সংগঠন যাদের কারণে আজকে আসলে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি পেয়েছে, এবং সেখানে যিনি অগ্রগণ্য ভূমিকা জনাব রফিক, তিনি আজকে আমাদের সাথে দুর্ভাগ্যবশত তিনি আমাদের সাথে এখন আর নেই, তিনি পরলোক গমন করেছেন। বাট আমরা তার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি, কারণ ভাষার সহিত যারা তাদের আত্মদানের তো সেটা কোনো তুলনা ততনীয়, তাদের কারণে 21শে ফেব্রুয়ারি আমরা পেয়েছি। সেই সাথে যে মানুষ যারা নিজেদের একক প্রচেষ্টা জিনিসটা শুরু করে আজকে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক স্বীকৃতি এনে দিয়েছেন, তাদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা। এবং সেখানে আসলে ডক্টর জামান এবং অন্য তাদেরও আসলে বলতে তাদেরও একটি অবদান রয়েছে। তিনি হয়তো ব্যক্তিগতভাবে জনাব রফিক বন্ধুদের সাথে তাদের কাজ করার সুযোগ হয়েছে, তাদেরকে দেখেছি যে তারা কিভাবে এই জিনিসটি তৈরি করেছেন, যাদের চোখের কাছে জিনিসটি নিয়ে যাওয়া এবং সে বসে পুজোর স্বীকৃতি আনা। তো এটাও একটা বড় উদাহরণ যে আসলে নাথিং ইজ ইম্পসিবল। যে আমরা যদি কোনো কিছু ব্যক্তিগত পর্যায়ে শুরু করি, যদি আমরা রাইট পারপাস আগাই, রাইট ওয়েতে আগাই, সেটা করা পসিবল। আর আরেকটা ব্যাপার আমাদের জন্য খুব ইন্সপায়ারিং, যেটি ডক্টর জামান বলতেন, যে অনেক সময় আমাদের মনে অনেক শঙ্কা আসে যে নেক্সট জেনারেশন, যে বা কানাডা থেকে এত দূরে, বাংলাদেশ থেকে এত দূরে এসে পরবর্তী প্রজন্ম তারা বাংলাদেশি কালচার কতখানি ধারণ করবে, কতখানি পালন করবে, উইচ ইজ ডিফিকাল্ট, উই হ্যাভ টু অ্যাডমিট। বাট আমরা ইন্সপায়ার্ড হচ্ছে ডক্টর জামানের কথা শুনে, যে না, অনেক কিছু হচ্ছে যেগুলো আমরা এখানে যারা আছে তার অনেক সময় দেখি। সব ধরনের অকেশনকে সেলিব্রেট করা, সব ধরনের যেগুলো আমাদের কালচার এসপেক্ট গুলা, কালচার বা এসপেক্ট অ্যাড্রেস করা। তো আমরা আশা করতে পারি যে আমাদের পরবর্তী প্রজন্ম সেগুলো ধরে রাখবে, এবং যেগুলো আসলে সেখানে আমাদের ডাক্তার জামান বা যারা আছেন তাদেরকে তারা হবে ভুল পাথেও, নিঃসন্দেহে তারা সবসময় দে উইল বি আওয়ার লাইট শোয়ার, আমাদের আলোকবর্তিক হিসেবে কাজ করবে। তো আসলে আমার মনে হয় এই আলোচনাগুলো আমরা অনেকক্ষণ ধরে করতে পারি। তো মানে আসলে আমার মতো একজনকে পাওয়া, তার সাথে কথা বলার সুযোগ পাওয়াটা বড় ব্যাপার। তবে আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি, যেহেতু আমাদের ইন্টারভিউর পার্টটা একটু সীমিত। তো ফাইনালি যে প্রশ্নটা হচ্ছে সময় মনে কাজ করবে, যে ডাক্তার জামান, আপনার যে জীবন, যে বর্ণাঢ্য জীবন, ইউ হ্যাভ বিন আ লাইফ লং রিসার্চার, এডুকেটর, রাইটার, স্পিকার, এবং মোস্ট ইম্পর্টেন্ট ইউ আর চেঞ্জ মেকার। ইউ আর চেঞ্জ মেকার ইন সো মেনি ডিফারেন্ট এক্সপেক্ট, সেটা বাংলাদেশ হোক, কানাডায় হোক, বৈশ্বিক প্রেক্ষাপটে হোক। এখন আমাদের এই যে অনুষ্ঠানের মূল উদ্দেশ্য, যে আপনাদের মতো মানুষদেরকে সামনে তুলে আনা, কারণ উই নিড দিস পিপল, উই নিড টু নো অ্যাবাউট পিপল লাইক ইউ, বিকজ ইউ আর আওয়ার রোল মডেলস, ইউ আর আওয়ার আইকনস, স্পেশালি যারা এখন ইয়াং জেনারেশন, তারা দে নিড সামওয়ান টু ফলো। মানে জিনিসটা যদি অন্যভাবে একটু বলি, যে এখনকার পৃথিবীতে হয়তো আমাদের অনেকে আমাদের আইকন, অনেকে রোল মডেল, কিন্তু অনেক আপনাদের মতো যারা আছেন, যাদের অবদান আসলে অন্য সাধারণ, আমরা আপনাদের বিষয়ে জানতে চাই, এবং আপনাদের কাছ থেকে আমরা শিখতে চাই, আমরা অনুপ্রাণিত হতে চাই। তো এই ইয়াং জেনারেশনের জন্য আপনার কোনো মেসেজ, যে তারা কিভাবে, হাউ দে ক্যান ফলো ইউর ফুট স্টেপস, সেটা আপনার নিজের গবেষণার ক্ষেত্রে হোক বা আপনার নিজের কাজের ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রে হোক না কেন, এনি জেনারেল অ্যাডভাইস অন স্পেসিফিক অ্যাডভাইস ফর দেম, যদি আপনি অনুগ্রহ করে আমাদের সাথে শেয়ার করেন। Thank you. It's a huge kind. I just first like to say that I don't dare to give any advice to the new generations. They are smart, intelligent, and also well informed due to their access to information technology. And as a Canadian Bangladeshi, I just would like to recommend, যদি কেউ মনোযোগ দিয়ে এটা শুনে, যে complete or finish your undergrad, grad degree, or any program in Canada, as this opens a new opportunity
in life. কিছুদিন আগেও বলতো যে তুমি হাই স্কুল পাস করলে তোমার এখানে জব হবে, এখন কিন্তু সেটা নাই। এখন বলে যে না, তোমার একটা এরপরে একটা কিছু দরকার, সেটা একটা ট্রেনিং হোক, যাই হোক, তাহলে একটা জব হবে। আর সেকেন্ড যেটা আমি বলতে চাই, ডোন্ট গিভ আপ, ট্রাই ইউর বেস্ট, pursue your education, training, exam with determination despite profound difficulties. আমি জাস্ট আমার নিজের লাইফ থেকে একটা এক্সাম্পল আমি বলতে চাই। এটা আমি বলবো না ঠিক এক্সাম্পল, যে আমি যে কথাটা বলেছি এটা কিন্তু আমি নিজে প্র্যাকটিস করি। ডোন্ট গিভ আপ, ট্রাই ইউর বেস্ট। আমি যখন ইউনিভার্সিটি অফ ম্যানিটোবায় আসি আমার মাস্টার্স করার জন্য পলিটিক্যাল সায়েন্সে 1981-এ, ওদের একটা রিকোয়ারমেন্ট ছিল যে ইউ মাস্ট পাস এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এক্সাম। তা আমার তো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ, তাই না? আমার তো ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা। ওরা তো সেটা ধরবে না, ওরা মনে করেছে যে আমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ, আই মাস্ট হ্যাভ অ্যানাদার ওয়ান। এবং তাদের কিছু সাজেস্টেড ছিল, তার মধ্যে একটা হলো ফ্রেঞ্চ, স্প্যানিশ। স্প্যানিশ তো আউট অফ দি ওয়ে, ফ্রেঞ্চ। এবং আমাদের পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্টসরা তারা খুব মোবিলাইজ করলো তখন, যে আমাদের কেন কম্পিউটার সায়েন্সের কথা বলে না, যে কম্পিউটার সায়েন্স 1 ইয়ার একটা প্রোগ্রাম করলাম, দ্যাট উইল বি কনসিডার্ড এজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। তখন কিন্তু কিছুতেই যা হয় আর কি, ইউনিভার্সিটির ডিপার্টমেন্টের সাথে খুব একটা কনফ্লিক্ট হলো, কিছুতে রিকগনাইজ করে। ইন এনিওয়ে, আমি শুধু ব্রিফলি বলতে চাই যে এটা পাশ করা, বিশেষ করে আমাদের মতো যারা অন্য কান্ট্রি থেকে আসে, তাদের জন্য খুব কঠিন ছিল। এবং মানে সবাই বলতো যে যারা আফ্রিকা থেকে আসে, এশিয়া থেকে আসে, তাদের 5, 6, 7 বারও লাগে এই এক্সামটা পাস করতে। তা তখন একটা কোর্স অফার করতো 1 বছরের জন্য, যে ফ্রেঞ্চ, সো দ্যাট ইউ নো। এটার মানে মেইন থিসিস কি, যে ওরা একটা পিস দিবে, বেশ হিউজ পিস, that written in French, and that was published in a very top rated academic journal in political science. এবং ওই ফ্রেঞ্চটাকে তোমার ইংলিশ করতে হবে একটা পার্টিকুলার টাইম, 3 ইয়ার্স এর মধ্যে, 3 আওয়ারের মধ্যে, এবং একটা রুমের মধ্যে বসে। এটা খুব কঠিন জিনিস, কারণ আমরা তো ফ্রেঞ্চ চোখেই দেখি নাই কোনোদিনই আর কি, এখানে এসে পড়ি দেখেছি, এবং মাত্র তখন আমার এটা ফার্স্ট ইয়ার। তো আমি একটা কোর্স নিলাম এরকম 1 বছরের জন্য সেকেন্ড ইয়ারে। এবং আমি জানি যে আমি অন্য কিছুতে পাশ করলেও লাভ হবে না, আনলেস এটা পাশ করি আমাকে ডিগ্রি দিবে না। এবং শুধু আমি কোর্সটা করিয়ে নি, এট দ্য সেম টাইম আমি যে ইনস্ট্রাক্টর ছিল তাকে আমি রিকোয়েস্ট করছি যে আমাকে তুমি কতগুলো মক এক্সাম দাও, কারণ আমি খুব ফ্রাইটেন্ড হয়ে গেছিলাম যে পাশ করব না এটাই। তা সে আমাকে 10টা মক এক্সাম দিছে, 10টা। এবং সেই 10টা মক এক্সামে আমি 7টায় পাশ করেছি, 3টে ফেল করেছি। তারপরে যখন ফাইনাল এক্সামটা হয়েছে আফটার 1 ইয়ার, যখন রিয়েল যেটা হয়েছে, মানে ঠিক তখন ওটা পরীক্ষা দিয়ে আমি এসেছি। এবং the instructor was so excited, সে নিজে বলেছে সে যে আমি পাশ করে গেছি। মানে আমার চেয়েও মনে হয়েছে সে, আমি তো খুশি হয়েছি, কারণ এইটা আমার জন্য একটা অলমোস্ট নাইটমেয়ার। আমি বললাম যে এই রিকমেন্ডেশনটা আমি বলি যে ডোন্ট গিভ আপ, ট্রাই ইউর বেস্ট। এটা আর যেটা সবচেয়ে মানে কনক্লুসিভ কমেন্ট হিসেবে আমি যেটা বলতে চাই, যে ট্রিট পিপল উইথ রেসপেক্ট, irrespective of citizenship, ancestry, race, gender, class, sexuality, religion, age, disability, ability. আমি এই কথাটা বলতে চাই যে রেসপেক্ট ইজ দি বেসিস টু আর্ন রেসপেক্ট and to live in also an environment that will also breed social justice. Thank you. জি, থ্যাংক ইউ সো মাচ ডক্টর জামান। এবং আমাদের জন্য আসলে এটাই হতে পারে সবচেয়ে বড় ইন্সপিরেশন এবং অসাধারণ গাইডেন্স যেটি ডক্টর জামান বললেন। তো প্রথমত হচ্ছে যে নেভার গিভিং আপ। হ্যাঁ, এখন আমরা সবসময় শুনে এসেছি যে উই হ্যাভ টু কিপ ট্রাইং। লাইফ অনেক ফ্রাস্ট্রেশন আসবে, অনেক হতাশা আসবে, সিচুয়েশন ফেভারেবল থাকবে, আনফেভারেবল থাকবে। কিন্তু আমার মনে হয় এক্সাম্পলটা দারুণ, যে যেটা ডক্টর জামান বললেন যে একটা নতুন ভাষা শেখা, একটা নতুন ভিন্ন দেশে নতুন একটা ভাষা শেখা, এবং সেখানে শুধু শেখা না, একটা কঠিন পরীক্ষাতে অবতীর্ণ হয়ে সেটা পাশ করে আসা এট ফার্স্ট ট্রাই। এবং সেটা কিন্তু মানে যেটা ডক্টর জামান বললেন, শি গেভ হার বেস্ট, তিনি অনেকগুলো মক টেস্ট দিয়েছেন। তো উই হ্যাভ টু ট্রাই, মানে আসলে পরিশ্রমের কোনো বিকল্প নেই, উই হ্যাভ টু কিপ ট্রাইং। এবং পারসেভারেন্স ভেরি ইম্পর্টেন্ট, যে একবার না হলে বারবার ট্রাই করতে থাকা। এবং ফাইনাল হচ্ছে রেসপেক্টের পার্টটা, এটা আসলে এখন আমাদের খুবই দরকার, যে এখনকার যে অস্থির সময়, যে
অনেক কিছু আমরা দেখি, অনেক সব সব খবরে তো সুখবর না, আমরা সারা বিশ্বে যে পরিস্থিতি আমরা দেখছি, কিন্তু বিং রেসপেক্টফুল এবং যেটা ডক্টর জামান বলেন যে মানুষ হিসেবে মানুষকে দেখা, সেখানে তার ইমিগ্রেশন স্ট্যাটাস, তার এথনিসিটি, রেস, তার জেন্ডার বা এনিথিং এলস, সেটা আসলে মুখ্য বিষয় না। প্রত্যেকে আমরা মানুষ, পারস্পরিক শ্রদ্ধা এবং পারস্পরিক যে আহ, একসাথে এগিয়ে যাওয়া, যে যে অ্যাপ্রোচ ডিফারেন্ট হতে পারে, বাট আমার গোল শুড বি সেম, যে আমরা সবাই নিজেদেরকে সমাজ, দেশ, জাতি, বিশ্বকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। এবং সেখানে ডক্টর জামানের মতো মানুষ যারা আছেন, তাদের যে অগ্রণী ভূমিকা, আমরা সৌভাগ্যবান যে তাদের কাছ থেকে আমার শোনার সৌভাগ্য হচ্ছে। তো যারা ইন্টারভিউ দেখছেন তারা হয়তো সেটা এখন ফিল করছেন, যারা আমাদের মানুষের সাথে আমরা যে শুনতে পাচ্ছি, এটা আমাদের একটা বড় সৌভাগ্য। এবং আমরা জানি সুযোগটা আমরা কাজে লাগাই, যে কথাগুলো আমাদের বললেন এগুলো যেন মনে ধারণ করে এবং সেভাবে সামনে এগিয়ে যাই। তো ডক্টর জামান, অ্যাগেন উই আর সো গ্রেটফুল অ্যান্ড উই আর সো থ্যাঙ্কফুল ফর ইউর কাইন্ড টাইম। আপনি আমাদের সময় দিয়েছেন, আপনাদের আমাদের সৌভাগ্য হলো আপনাদের কথা শোনার। আবারও বলতে হচ্ছে, এই সময়টা আসলে যখন মানে এনাফ না। আপনার সাথে অনেকক্ষণ আরো কথা বলার সুযোগ, মানে আমাদের ইচ্ছা থাকবে ভবিষ্যতে হয়তো অন্যভাবে আমরা আপনাদের বিশ্ব কাছে আরো জানার চেষ্টা করব। আর আমাদের ইন্টারভিউটি দর্শকদের উদ্দেশ্যে বলছি, এটা আমাদের সোশ্যাল মিডিয়াতে পোস্ট হবে। আমরা আপনাদের কমেন্ট বা ফিডব্যাক, দ্যাট ইজ হাইলি ওয়েলকাম। যাতে কোনো প্রশ্ন থাকে আপনারা সেখানে পোস্ট করতে পারেন। আমরা ডক্টর জামানের সাথে পরবর্তী যখন সুযোগ হবে সেগুলো নিয়ে আমার আরো কথা বলার সুযোগ আমরা চেষ্টা করবো, অথবা আমরা হয়তো অনলাইনে আনসার দেওয়ার চেষ্টা করব। তো এই বলেই আজকে আবারও আমাদের ফেব্রুয়ারি মাস, তখন ফেব্রুয়ারি মাস ভাষা দিবস, যারা ভাষার জন্য আত্মদান করেছেন, এখন যাদের কারণে আজকে 21শে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এবং তারা সবাই, এবং যারা ডক্টর জামানের মতো যারা সারা বিশ্বে আছেন, অবদান আছে, তাদের প্রতি আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি। ডক্টর জামান, আপনি আমরা অফিসিয়ালি সমাপ্ত করার আগে যদি আপনি আরো কিছু বলেন, মানে কনক্লুডিং রিমার্কস, তারপর আমরা অফিসিয়ালি কনক্লুড করবো আর কি। Thank you, Adib, for your time, support, and especially generosity. আমি জানি যে আপনি নিজেও একজন স্টুডেন্ট, পিএইচডি করতেছেন, এবং এটার কমিটমেন্ট আমি জানি। তা এত মানে সেই কমিটমেন্টের পাশাপাশি যে এরকম এটা একটা জনগণের স্বার্থেই কাজটা করেছেন। থ্যাংক ইউ, এবং অডিয়েন্সকেও আমি থ্যাংকস জানাই আমার পক্ষ থেকে। আমি বাংলা ইংলিশ মিশিয়ে যদিও কথা বলেছি, কিন্তু আমি নিজেই বাংলা খুব ভালো পড়তে পারি। এখন বাংলা ফন্ট দিয়ে আমি এখন লিখতে চেষ্টা করব, এবং ভবিষ্যতে হয়তো আপনারা দেখতে পাবেন যে বাংলায় আমার অনেক লেখা বা মতামত টাইপের এরকম হয়তো সামনের বছর থেকে এরকম প্রকাশিত হবে। and thanks for everything. জি, থ্যাংক ইউ। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করবো আপনার সে বাংলার যে পার্টটা, সেটা দেখার জন্য আর কি। তো তাহলে আজকের মতো আমাদের সমাপ্তি এখানে, বাট ইনশাল্লাহ আমরা হয়তো আবারও আসবো ডক্টর জামান বা এরকম যারা অন্য আরেকজন কৃতি বাংলাদেশির সাথে। এবং হোপফুলি আমরা আমরা যাতে আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকে, আমাদের অনুষ্ঠান হোক যে কোনো ভাবে হোক না কেন, আমরা যাতে এই ধরনের যারা শ্রদ্ধেয় এবং যারা বরেণ্য মানুষ আছে তাদের কাছে আমরা শুনতে পাই, জানতে চাই, আমাদের এটাই কামনা। সবাইকে আবারও ফেব্রুয়ারি মাসের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাই যে যেখানে থাকবেন ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, এবং সবাই মনে চিন্তা চেতনা সবসময় আমরা যাতে পজিটিভ থাকি, আমরা যাতে ভালো কিছু করতে চেষ্টা করি, সেটাই সে কামনায় রাখছি। আন্তরিক ধন্যবাদ। আজকের মতো আমরা এখানে শেষ করছি। আচ্ছা, খোদা হাফেজ। আচ্ছা।